খুশবু এইটুকু বলে পিছন ঘুরে আইতকে অন্যদিকে তাকাতে দেখে চুপ হয়ে যায়। আইত এদিকেই তাকিয়েছিল আর খুশবু ওর সামনে এসব বলতে ছিল, এর জন্য খুশবুর এই বিষয়টা খারাপ লাগে। বন্যা ওদের দিকে তাকিয়ে প্রসঙ্গটা পাল্টাতে বলে, এটা নাই বুঝলাম, বাট তোর ভাইয়ের বিষয়টা? আমার কি জনে জনে মাইকিং করে বলতে হবে এটা আমার ভাই? নাকি তুই কখনো আমার ভাই সম্বন্ধে কিছু আক্স করছিস? তুই তো সব সময় তো রিদান স্যারকে নিয়েই পড়ে থাকতি। লাস্ট কথাটা খুশবু হেসে বলে। বন্যা গাল ফুলিয়ে উঠে বলে, থাকবো না তোর বাসায়। দুই ভাই বোন মিলে আমাকে যা নয় তাই বলে অপমান করে যাচ্ছিস। কেন রে, চলে যাবি কেন? আমার ভাবি হবি না? আমি কিন্তু রাজি আছি, ভাইয়াকে মানা। বন্যা, আমার মনে হয় তোমার এই বিষয় ভাবার আগে তোমার ফ্যামিলি মেম্বারদের মনোভাব সম্পর্কে ভাবা উচিত। তারা কি এটা মেনে নেবে তুমি বলো? তাছাড়া রিদান ভাইও এই বিষয়ে উৎসাহিত না। পরে যদি তোমাদের বাড়াবাড়িতে উনি কোনোভাবে রাজি হয়ে যায়, তখন কি তুমি কোনোভাবে তোমার ফ্যামিলিকে রাজি করাতে পারবে? এটা অনেকটাই কঠিন হবে। তাই আমার মনে হয় তোমাদের দুজনেরই এসব নিয়ে না ভাবাই উচিত। আইদের কথা শুনে খুশবু ভাবে, ঠিকই তো, ওর ফ্যামিলি কি এমন একটা ছেলের সাথে বিয়ে দেবে যার আগে একটা বউ ছিল? বন্যাও ভাবনায় পড়ে যায়। এই কথা তো ওর এতদিনেও মাথায় আসেনি। বন্যা জানে ওর ভাইকে ম্যানেজ করা খুব একটা সহজ হবে না। আইদ বাসায় যাবার জন্য উঠে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে ওয়ালেট পকেটে পুরে গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হয়ে যেতে লাগলে বন্যাও চলে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে খুশবুকে বলে। বের হয়ে যেতে লাগলে আইত বলে, চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আমিও বাসায় যাচ্ছি। ধন্যবাদ স্যার, এখানে থেকে বেশি দূরে না, আমি একাই চলে যেতে পারবো। আমি পৌঁছে দিলে কি প্রবলেম? না মানে স্যার, ভাইয়া বাসায় আছে, আবার উল্টোপাল্টা কিছু ভাবতে পারে। কিছু মনে করবেন না স্যার, আমার ভাইয়া এসব দিকে একটু বেশি কঠোর। বন্যার কথা শুনে আইদের হাসি পেয়ে যায় যে মেয়েটি সামান্য একটা বিষয় নিয়ে এতটা ঘাবড়ে যাচ্ছে। সে আবার ডিভোর্সি ছেলেকে ভালোবাসার মতো দুঃসাহস দেখায় কি করে? কখনোই ফ্যামিলির সাথে মোকাবেলা করতে পারবে না। আইত এসব ভেবে বন্যাকে বলে। আমাকে দেখে কিছুই ভাববে না, বরং খুশি হবে। আইদের কথাটা বুঝতে না পেরে বন্যা ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। খুশবুর কথাটার কোনো আগা মাথা বুঝতে পারছে না। বন্যাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আইদ খুশবুর দিকে তাকিয়ে আসছি বলে ওখান থেকে বের হয়ে যায়। আইদ যে আর একবারও না বলে এভাবে চলে যাবে ওরা ভাবতেও পারেনি। রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। আইদ ফিরে এসে কথাটা বললে খুশবু না বুঝে ওর দিকে তাকিয়ে থাকে। তোমাকে অনেক দিন ধরে একজন তার বাসায় নিয়ে যেতে বলছে। নিয়ে যাই নাই জন্য কিছুদিন ধরে আমার সাথে কথাই বলছে না। খুশবুর খুব জানতে ইচ্ছে হচ্ছিল সে কে, বাট আইদের সাথে এত ফ্রি না হয় জিজ্ঞেস করার সাহস করে ওঠে না। বন্যার সামনে ধমক খেয়ে আর মান সম্মান খোয়াতে চায় না, এর জন্য চুপচাপ আলমারির দিকে এগিয়ে যায়। বন্যা চলে যেতে লাগলে আইদ বলে, তুমিও আমাদের সাথে যাচ্ছ, আর কোনো কথা শুনতে চাই না। গট ইট? আইদের ধমকে বলা কথা শুনে বন্যাও আর কথা বাড়ায় না, কিন্তু ও বুঝতে পারছে ওরা বেড়াতে যাবে, তার মাঝে ও গিয়ে কি করবে? খুশবু একটা ব্ল্যাক থ্রি পিস নিয়ে ওয়াশরুমে যেতে লাগলে আইদের কথা শুনে থেমে যায়। আমরা নিশ্চয়ই শোক দিবসের সমাবেশে যাচ্ছি না? আইদের কথা শুনে বন্যা ফিক করে হেসে ফেলে আর খুশবু নিজের হাতে ধরে রাখা থ্রি পিসটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, সরাসরি বললেই হতো ব্ল্যাক পরো না, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে? খুশবু আবারও আলমারির কাছে গেলে বন্যা বলে, স্যার, বাসায় কিছুক্ষণ আগে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, এখনই আবার খুশবুর বেড়াতে যাওয়াটা কেমন দেখায় না? না মানে আঙ্কেল আন্টি আর রিদান স্যারেরও তো মন খারাপ। বন্যার কথা শুনে খুশবু হাতের মিষ্টি কালারের গোল চুড়িদারটা ধরে দাঁড়িয়ে পড়ে। সত্যি তো, এত কিছু ভেবে দেখিনি। খুশবু আইদের দিকে তাকালে আইদ ওর দৃষ্টি বুঝতে পেরে কিছুক্ষণ ভেবে বলে। তুমি রেডি হয়ে আসো, আমি বাইরে আছি। খুশবু একটা দীর্ঘশ্বাস ফেলে জামাটা চেঞ্জ করে সব সময়ের মতো হালকা সেজে নেয়। চুলগুলো বেনি করতে লাগলে বন্যা ছেড়ে দিতে বলে। তোকে খোলা চুলে সুন্দর লাগে। খুশবু আর কথা না বাড়িয়ে বন্যাকে নিয়ে বের হওয়ার সময় আয়েদের টেক্সট আসে। ও নিচে ওয়েট করছে। লিফটে নিচে আসতে আসতে বন্যা খুশবুকে বলে, তোদের মাঝে আমি গিয়ে কি করব বলতো? এই স্যারকে দেখেই আনরোমান্টিক মনে হয়।
রোমান্টিক হলে কেউ বউকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় উটকো ঝামেলা হিসেবে বউয়ের বান্ধবীকে সাথে নেয়? খুশবু কিছু বলছে না, এর জন্য বন্যা বলে। তোদের বিয়েটা হলো কবে? আমি তো কিছুই জানি না। খুশবু বন্যাকে বিয়ের ঘটনাটা বললে বন্যা বলে, দোস্ত, তুই এখনো এই বিয়েটা মানতে পারিসনি তাই না? এই জন্য কখনো আমাকেও এই বিষয়ে কিছুই বলিসনি। আচ্ছা, স্যার কি তোকে মানিয়ে নেওয়ার মতো টাইম দিয়েছে? বন্যার প্রশ্নের জবাবের আগেই লিফট থেমে যায়। এর জন্য খুশবু ওর কথাটা এড়িয়ে যেতে তাড়াতাড়ি নেমে হাঁটা শুরু করে। পার্কিং প্লটে আইদার গাড়ির সামনে রিদানকেও দাঁড়িয়ে থাকতে দেখে ওরা ভাবে এমনিতেই কথা বলছে। আইদ ড্রাইভিং সিটে বসলে খুশবু ফ্রন্ট সিটে বসে পড়ে। বন্যা ব্যাক সিটে বসার পর পাশে রিদানকে বসতে দেখে হতভম্ব হয়ে তাকায়। ওকে এমন ড্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে রিদান বিরক্ত হয়ে বলে, বোন, তুই কষ্ট করে একটু পিছনে বসবি? ভাইয়া তুমি আমাদের সাথে যাবে? খুশবু খুশি হয়ে কথাটা বলে পিছনে এসে বসে। রিদান সামনে বসলে আইদ গাড়ি স্টার্ট দেয়। বন্যা মুখ ভেঙচি দিয়ে মনে মনে ভাবে, আমার পাশে বসলে মনে হয় ক্ষয়ে যেত। তো প্রথমে বসলি কেন? কেমন লোক রে বাবা, এমনি নির্লজ্জের মতো বোন জামাইয়ের সাথে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে যাচ্ছে, আবার বোনকে জামাইয়ের পাশে থেকে তুলে দিল। সে যাই হোক, তাও তো ওই মুডি লোকটার সাথে কিছুক্ষণ একসাথে থাকতে পারবো। এই ভেবে বন্যা খুশি হয়ে যায়। বন্যা নিজের মতো খুশবুর সাথে বকবক করতে লাগলে। যদিও কথাটা বন্যাই বেশি বলছে আর খুশবু শুধু হা টানে। গাড়ির সামনের গ্লাসে চোখ যেতেই খুশবু হতভম্ব হয়ে যায়। আইত ওর দিকে তাকিয়েছিল। ওকে তাকাতে দেখে চোখ নামিয়ে নিয়ে রিদানের সাথে ভার্সিটির বিষয়ে কথা বলতে থাকে। গাড়িটা কিছুক্ষণের মাঝে থেমে গেলে বন্যা বাইরে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। এর মাঝে অবশ্য আইদ একবার গাড়ি থেকে নেমে বেশ কিছু জিনিস কিনেছে। ফল মিষ্টির সাথে বাচ্চাদের জিনিসপত্রই বেশি দেখে খুশবুর ধারণা ওর বোনের বাসায় হয়তো যাবে। নিজেদের সাদা রঙের মাঝারি সাইজের ডুপ্লেক্স বাড়িটার সামনে গাড়ি থামাতে দেখে বন্যা মনে মনে খুবই অপমানিত বোধ করে। ওকে এইভাবে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে অপমান করেছে। বন্যা এসব ভেবে যেচে আর অপমানিত হতে চায় না। না চেয়ে গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতরে চলে যায়। কিন্তু একবারও ভেবে দেখলো না আইদ বাসাটা চিনল কিভাবে। এই মেয়েটার কি কমন সেন্স নেই? চেনা নেই, জানা নেই, এভাবে হুট করে গাড়ির ভিতরে ঢুকে গেল। রিদান গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে কথাটা বললে খুশবু বলে, ভাইয়া, এটা তো ওরই বাসায়। রিদান নিজে অবাক হয়। আইতোকে বলেছে ওর বোনের বাসায় যাবে, ওর বোন ওকেও সাথে নিয়ে যেতে বলেছে। কথাটা অবশ্য আইত এমনি বলেছে যাতে রিদান না করতে না পারে। তবে বলেনি এমন না, খুশবুর ফ্যামিলির সবাইকে বেশ কয়েকদিন ধরেই যেতে বলছে। কিন্তু রিদানের মাথায় ঘুরপাক খাচ্ছে এখানে নেমে দাঁড়ালো কেন। আইত কাউকে ফোন দিচ্ছেন, এর জন্য কিছু জিজ্ঞেসও করতে পারছে না। ফোন রাখতেই বাসার ভেতর থেকে আদিবাকে দৌড়ে বের হয়ে আসতে দেখে রিদান খুশবুর দুজনেই অবাক হয়ে যায়। আদিবা খুশি হয়ে এক ছোট্ট ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাই, আমি অনেক সারপ্রাইজড হয়েছি। আইদ বোনের বাচ্চামি দেখে মুচকি হেসে বলে, ছাড়ো তো, কি নিধের মতো বাচ্চামি করছিস? আর তোর ননদ তো আমাদের রেখেই চলে গেল। আদিবা আইদকে ছেড়ে অবাক হয়ে বলে, বন্যা তো ওর ফ্রেন্ডের বাসায় গেছিল, মাত্রই বাসায় ঢুকতে দেখলাম। তুইও কি কোথায় দেখলি? সে অনেক কাহিনী, আপাতত ভিতরে নিয়ে যাবি না, বাইরে দাঁড় করিয়ে রাখবি। আদিবা রিদান আর খুশবুর দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে যায়। রিদানের সাথে কুশলাদি বিনিময় করে খুশবুর হাত ধরে ভিতরে নিয়ে যায়। লিভিং রুমে সোফায় বসার পর আইদ এদিক ওদিক তাকাচ্ছে। এর জন্য আদিবা বলে, প্রথমবার বোনের বাড়ি আসলে এমনই হয়, তাও যে চিনতে পারছিস এই অনেক। ভাইকে ছাড়া বিয়ে করে নিলে এমনই হয়। ওই তোর বাবা মাকে বিয়ে দিয়েছিল, আমি কি একা করেছিলাম এইভাবে বলছিস? আর তোকে আসতে বললেও তুই আসিসনি। এর আগে দেশে আসলেও এখানে আসার মতো পরিস্থিতি ছিল না, আর আমি নিজেও তো ওই বাসায় ছিলাম। এবার আসার পরেও তো তোকে আসতে কম বলিনি, তুই বিভিন্ন অজুহাত দেখিয়ে আসিসনি। অবশেষে এতদিন পর যে তোর পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এই আমার পরম সৌভাগ্য। হয়েছে আপু, থাম। তোর প্রতি পরমেশ্বর স্বামীকে দেখছি না। হঠাৎ করে বিজনেসের কাজে ঢাকার বাইরে যেতে হলো।
ভালোই হয়েছে। তুই কি কোনো কারণে তোর ভাইয়ের উপর চটে আছিস বাবু? আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি তুই ওর কথা শুনলে উল্টো পাল্টা বলিস। চোটে থাকবো যে না, তোর বরের কথা শুনে রাগের মাথায় আমি যা করছি, নিজের ব্যক্তিত্বের কাছে নিজেই ছোট হয়ে গেছি। সব দোষ তোর বরের। সেদিন অমন একটা কথা কেন বলতে গেল? কি ভাবছিস বাবু? আমি মাহিদ না আইদ? নিজের ভাবনার মাঝে কথাটা বলে ফেলে চমকে বোনের দিকে তাকায়। মাহিদকে আদিবা সবসময় বাবু বলতো, আইদকে কখনো সেভাবে বলে না। বোনের ছলছল দৃষ্টি দেখে আইদ পরক্ষণেই পাশে বসা খুশবুর দিকে তাকিয়ে ওর নত দৃষ্টি দেখে, হয়তো নিজেকে শক্ত করার চেষ্টা করছে। আদিবার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে দেখে আইদ বলে, কান্নাকাটি শুরু করলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। বাসায় আম্মু প্রায়ই কান্না করে, আবার এখানে তুইও শুরু করছিস। আমার কি কষ্ট হয় না? আইদ লাস্ট কথাটা আস্তে করে বললেও আদিবা ভাইয়ের কাঁধে হাত রেখে পাশে বসে। আইদ বোনকে এক হাতে আগলে নিয়ে বলে, তুই এখনো আগের মতো অলসী আছিস? রান্না করা লাগবে জন্য আগেই কেটে কেটে শোধ দিতে চাচ্ছিস? শোন, যতই কান্না করিস লাভ নেই। তোর বাসায় আসি না জন্য কান্নাকাটি করছিস আজকে, আর আমি না খেয়ে উঠছি না। আদিবা সাথে সাথে কান্নাকাটি ভুলে এক ছুটে কিচেনে যেতে লাগলে আইদ বলে, আমার মাম কই? কোনো সারা শব্দ নেই, ঘুম আসছে নাকি? তোর মাম ওর পুপিকে আসতে দেখে তার রুমে ঢুকেছে। সকালে ঘুম থেকে উঠে পুপিকে না দেখে মুখ ফুলিয়েছিল। খুশবু, তোমাকে কিন্তু না দেখে আমার ননদ হিংসে করা শুরু করেছে। ওর ছোট আম্মাজান পুপির কাছে সব সময় তার মিষ্টিমুনির গল্প করে, তাই। দেখার পরে আর হিংসে করবে না? আইদের কথা শুনে রিদান খুশবু দুজনেই মুখ টিপে হাসে। আদিবা সেদিকে কোনো খেয়ালই নেই। ও বন্যার নাম ধরে দুইবার উচ্চস্বরে ডেকে কিচেনে চলে যায়। ভাই বোনের ইমোশনাল বিহেভ দেখে রিদান আগেই বিষয়টা বুঝতে পেরেছে। ওর মাকে একদিন বলতে শুনেছিল আইদের এক ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। বন্যা নিধের হাত ধরে নিচে আসতে ওদেরকে এভাবে আয়েশ করে বসে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। নিধ খুশবুকে দেখে মামুনি বলে দৌড়ে এসে খুশবুর কোলের উপর বসে ওকে জড়িয়ে ধরে। বন্যার হতভম্ব মুখের দিকে তাকিয়ে আইদ বলে, কি ভাবছো? আমরা কিন্তু মোটেও তোমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে আসিনি। একথা শুনে বন্যার সাথে রিদানও অস্বস্তি বোধ করে। আদিবা নাস্তার ট্রে নিয়ে আসতে আসতে কথাটা শুনে বলে, ভাই, বন্যা তোর স্টুডেন্ট আর তুই ওর সাথে এই ধরনের মজা করছিস? আপু, বিয়ানের সাথে তো মজা করাই যায়। বন্যার চোখ ঘুরিয়ে আইদ আর আদিবার দিকে তাকিয়ে একে একে সব মিলিয়ে আদিবাকে বলে, ভাবি, তুমি তো একবারও বলনি আইস স্যার তোমার ভাই। বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। আই তো জানতো তোমার ভাইয়া, তো ওকে প্রথম দিনই তোমার কথা বলে দিয়েছিল। এখন বুঝতে পারছি স্যার কেন ওই দিন আমাকে এক গাদা চকলেট কিনে দিয়ে বললো বাসার বাচ্চাটাকে দিয়ে দিও। আমি তো তখনও বিষয়টা বুঝতে পারিনি। আমি আবার তুমি উল্টোপাল্টা ভাববে জন্য কত কষ্ট করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে বললাম। বন্যার কথা শুনে আদিবা হেসে ফেলে। বন্যা আইদকে বলে, বিয়ে এসে বিয়ানের সাথে দেখা হবার আগেই বিয়ে করে নিলেন। ভাবি, তোমার ভাইটাও এত কিউট জানলে তোমার আর কষ্ট করে বাইরে মেয়ে দেখা লাগতো না। আমি তার গলায় ঝুলে পড়তাম। বন্যা রিদানের দিকে তাকিয়ে কথাটা বলে, যা খুশবু আইদ দুজনেরই চোখে পড়ে। রিদান মনে মনে বন্যাকে বেহায়া উপাধি দিয়ে দিছে। আদিবা বলে, বন্যা, তুমি আমার ভাইয়ের বউয়ের সামনে এসব বলে আবার আমার ভাইয়ের সংসার শুরু হবার আগে ভেঙে দিও না। বন্যা আদিবার গলা জড়িয়ে ধরে খুশবুর দিকে তাকিয়ে বলে, ও নো ভাবি, আগে বলবে না ওটা তোমার ভাইয়ের বউ। হাউ সুইট, একেবারে মেড ফর ইচ আদার। আসসালামু আলাইকুম ভাবি। বন্যা এমন নাটক দেখে খুশবুর রেগে উঠে দাঁড়ায়। দূর হ আমার চোখের সামনে থেকে, বেয়াদ্দপ মহিলা। আমি আন্টির সাথে দেখা করতে আসি। চল, আমিও যাচ্ছি। আদিবার এদিকে হতবম্ব দৃষ্টি দেখে আইদ বলে, ওরা বেস্ট ফ্রেন্ড, আর আজকে বন্যা ওরে বাসাতেই গেছিল। আদিবার কাছে বিষয়টা অজানা ছিল। খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা নিয়ে আদিবা ওদের নাস্তা করতে বলে কিচেনে চলে যায়। আইদ আর রিদান টুকটাক কথা বলতে বলতে খেতে থাকে। বন্যার মা বেশি হাঁটাহাঁটি করতে পারে না, বলতে গেলে সব সময় বেডেই থাকে। অনেক দিন পর খুশবুকে দেখে অনেক খুশি হয়। ওকে পাশে বসিয়ে ভালো মন্দ কথা বলার মাঝে বন্যা বলে ওঠে,
আমাজান, খুশবু কিন্তু মোটেও আমার ফ্রেন্ড হিসেবে তোমাকে দেখতে আসেনি। আজকে ও আসছে ভাবির ভাইয়ের বউ হিসেবে। বন্যার মা প্রথমত সবটা বুঝতে না পারলেও বন্যা সবটা বুঝিয়ে দেয়। উনি আফসোস করে বলেন, মাইক বাবার এভাবে অকালে মৃত্যু আমরা কেউই মানতে পারিনি। ভাগ্যের কি পরিহাস, ওর বড় ভাইয়ের সাথে তোমার বিয়ে লেখা ছিল। মাহিত বাবার জন্য তোমাকে কতটা ভেঙে পড়তে দেখেছি, কতটা পাগলের মতো কান্নাকাটি করেছো। এত ভালোবাসা পেয়েও ছেলেটার ভাগ্য এমন হবে কে জানতো। সেদিন তো মাহিত তোমার সাথেই ছিল, তাই না? জীবনের শেষ মুহূর্তটা তোমার সাথেই ছিল। তোমাকে সত্যি অনেক ভালোবাসতো। আন্টি, আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। সেদিন যদি মাহিম আমার জন্য আইসক্রিম আনতে না যেত, তাহলে কখনোই এমন কিছু হতো না। আমার জন্যই ও। খুশবুর কান্নায় ভেঙে পড়লে বন্যার মা মাথায় হাত রেখে বলে, সবটাই ভাগ্য মা, তুমি কষ্ট পেও না। ছেলেটার মৃত্যু এইভাবেই লেখা ছিল। মাহিদের মৃত্যুর দিন বন্যা খুশবুকে হসপিটাল থেকে নিজের বাসায় এনে ওর মাকে সবটা খুলে বলে। মায়ের হেফাজতে খুশবুকে রেখে মাহিদকে শেষ বিদায় দেখতে যায়। কিছু সময় ভাবির কাছে থাকার পর মা অসুস্থ ভেবে ওর ভাই ওকে বাসায় পাঠিয়ে দেয়। সেদিনকে আবার বন্যার মা হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে যায়। যাবার ইচ্ছা থাকলেও তিনি মাহিদের শেষ বিদায়ে ওর মায়ের পাশে দাঁড়াতে পারেননি। বন্যার মা দরজার সামনে আইতকে দেখে মাহিত বলতেই বন্যার সাথে খুশবু সেদিকেই তাকায়। আইত ওর চোখ মুখে দেখেই বোঝা যাচ্ছে ও সবটাই শুনতে পেয়েছে। বন্যার মা আইতকে কখনো দেখেনি, এর জন্য মাহিত বলে ফেলে, পরক্ষণই মনে হয় আদিবার মা তো কথায় কথায় বেশ কয়েকদিন বলেছে ওনার দুই ছেলে টুইন না হবার শর্তেও দেখতে পেরে একই রকম। ওদেরকে বাইরের কেউ খুব সহজে আলাদা করতে পারে না। আইদ বন্যার মায়ের সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে এসে এসব শুনে থমকে দাঁড়িয়ে যায়। ওর নিজেরও জানা ছিল না ওর ভাইয়ের শেষ পরিণতি সম্পর্কে, কারণ বলার মানুষটাই তো আর ছিল না। আইত নিজেকে স্বাভাবিক করে ভেতরে এসে বন্যার মাকে উদ্দেশ্য করে সালাম দিয়ে ওনার সাথে কুশলের বিনিময় করে। এদিকে আইদের সাথে আদিবাও পেছনে এসে সবটা শুনে ভিতরে যাওয়ার আর শক্তি পায় না, ওখানে থেকেই ঘুরে চলে যায়। কিন্তু ওর মন বারবার বলছে যে মেয়েটার সাথে ওর এক ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই মেয়েটা ওর আরেক ভাইয়ের জন্য অকল্যাণ বয়ে আনবে না তো? না না, এসব কি ভাবছি, এ তো ওর কোনো দোষ ছিল না। আমার ভাইয়ের মৃত্যুটাই ওভাবে লেখা ছিল। আদিবা এসব ভেবে নিজেকে অনেক বুঝিয়ে রান্নার দিকে মনোযোগ দেয়, কিন্তু মনে মনে ভাবছে আইদ এসব শুনে কিভাবে রিয়্যাক্ট করবে। ও কি মেনে নিতে পারবে ছোট ভাইয়ের ভালোবাসার মানুষটি বর্তমানে ওর বিবাহিত স্ত্রী? আইদ এসব শুনে ফেলেছে ভেবে বন্যা আর ওর মা কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু আইদের স্বাভাবিক বিহেভ দেখে ওরে ভয়টা কেটে যায়। ওরা ভাবছে শুনলেও হয়তো সবটা না শোনায় কিছু বুঝতে পারেনি, কিন্তু ওরা তো জানে না আইদ সবটাই শুনতে পেয়েছে, এমনকি বুঝতেও পেরেছে। আইদকে দেখে খুশবু অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে বন্যা ওর ভাবিকে হেল্প করার উদ্দেশ্যে নিচে চলে আসে। রিদান একা আছে এর জন্য আইদও টুকটাক কথা বলে নিচে চলে যায়। আদিবাকে কাজের মেয়েটা হেল্প করছে, এর জন্য আদিবা বন্যাকে ওদের সাথে গল্প করতে পাঠিয়ে দেয়। বন্যা রিদানকে গম্ভীর মুখে ফোন স্কল করতে দেখে বলে, বিআই সাহেব চলেন আমাদের বাসার ছাদটা ঘুরে দেখায়। বন্যার এমন ডাক শুনে রিদান মনে মনে বিরক্ত হয়, তারপরও ওর কথায় পাত্তা না দিয়ে ফোনে মনোযোগ দেয়। বন্যা রিদানের কোনো রেসপন্স না পেয়ে ওখানে চুপচাপ বসে থাকে। আইত নিচে আসতে গিয়ে বন্যার কথাটা শুনেই ঘুরে যায়। দোতলায় আসতেই খুশবু এসে ঠাস করে ওর বুকের সাথে বাড়ি খায়। খুশবুর সাথে সাথেই সরে গিয়ে আইদের দিকে না তাকিয়ে বলে, সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে। কথাটা বলে আইস চলে যেতে গিয়ে ঘুরে এসে বলে, ছাদে যাবে? খুশবুর থেকে উত্তর না পেয়ে আইস নিজেই যাবার জন্য পা বাড়ায়, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কোনো দিকেই ছাদের সিঁড়ি বুঝতে পারছে না। এদিকে আমার সাথে আসেন। তুমি আগে বন্যাদের বাসায় আসছো, তবে আপু আর নিতকে দেখে চিনতে পারছিলে না?
আমি ওইভাবে কখনো বন্যাদের বাসায় আসি নাই। 2 বছর আগে যে কারণবশত বেশ কয়েকদিন এখানে ছিলাম, সেই কারণে আদিবা আপু আর ভাইয়া আপনাদের বাসায় ছিল। ভাইয়া মাঝে 2-1 দিন বাসায় আসলেও আমি কখনো সামনে যাইনি। শুনেছিলাম ওর ভাই ভাবির বাসায় আছে, কিন্তু কেন আছে অত কিছু মাথায় ছিল না। এখন মনে হচ্ছে বন্যা আর আন্টি সবটা আগেই বুঝতে পেরে আমার থেকে লুকিয়েছিল। খুশবু বেশ কিছুক্ষণ ধরে রয়ে শোয়ে কথাগুলো বললে আইদ ওর নত মুখের দিকে এক নজর তাকিয়ে বলে, নিতকে আগে দেখেছিলে না? না, আর নিধিকে বন্যা সব সময় ছোট আম্মাজান বলেই আমার সামনে সম্বোধন করছে, তাই ওকে দেখেও এমন কিছু আইডিয়া করছিলাম না। কথাগুলো বলতে বলতে ওরা ছাদেই চলে আসছে। দুজনেই বেশ কিছুক্ষণ নীরব। খুশবু আইদের মুখের দিকে তাকিয়ে নীরবতা ভেঙে বলে, মাহিদের মৃত্যুর জন্য আপনার কোনোভাবে আমাকে দায়ী মনে হয় না? না। আইদ সাথে সাথে ছোট্ট করে একটা কথায় উত্তর দিলে খুশবু আর কিছু বলার সাহস পায় না। বেশ কিছুক্ষণ নীরব থেকে আইদ বলে, মাহিদ তোমার কথা আমাকে বলেছিল। আপনি আমাকে কিভাবে চিনলেন? খুশবু একটু ইতস্তত করে প্রশ্নটা করলে আইদ কি বলবে ভেবে না পেয়ে এদিক ওদিক তাকিয়ে ছাদের দরজার কাছে বন্যা আর রিদানকে আসতে দেখে হাঁপ ছেড়ে বাঁচে। বন্যা ওখান থেকে ওদের দেখে চেঁচিয়ে ওঠে, হাউ রোমান্টিক জিজু, আমার বেস্টিরে ছাদে এসে এই রোদের মাঝে রৌদ্রবিলাস করছেন। শীত চলে আসায় ছাদের ছিটে ফোটাও রোদ নেই। তারপরও বন্যা ইচ্ছা করে কথাটা বলে। বন্যার এহেন কথায় রিদান প্রচন্ড বিরক্ত হয়। এই মেয়েটার কোনো কাণ্ড জ্ঞান নেই, কোথায় কি বলতে হয় কিছুই জানে না। আদিবার কথায় আর না করতে পেরে রিদান বন্যার সাথে ছাদে আসে। আদিবা ভাবছিল রিদান বসে বসে বোর হচ্ছিল, তাই বন্যার সাথে ছাদে ঘুরে দেখতে বলে। আর বন্যা তো ভাবির কথায় আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন মোক্ষম সুযোগ পেয়ে ভাবির কথায় তাল মিলিয়ে তা লুফে নেয়। আইত অবাক হয়ে বলে, জিজু, বেস্টির দিক থেকে জিজু, ভাবির দিক থেকে বেয়াই, ভার্সিটির দিক থেকে স্যার, আর রিদান স্যারের দিক থেকে। রিদানের রাগী দৃষ্টি দেখে বন্যা ওখানেই থেমে যায়। রিদান আর আইত কথা বলতে বলতে ছাদের অন্যদিকে চলে যায়। বন্যা খুশবুর কাছে এগিয়ে এসে বলে, আইত স্যার, মাহিদ ভাইয়ার ভাই, তুই জানতি না? চেহারা আর নাম দেখে সন্দেহ হয়েছিল। মাহিদ একদিন বলেছিল ওর ভাই পড়াশোনার জন্য দেশের বাইরে অবস্থান করছে, আর ইনিও তো দেশের বাইরে থেকেই পড়ে আসছে। সবটাই মিলিয়ে সন্দেহ হয়েছিল, বাট ততটা জানার প্রতি আগ্রহ পাইনি। আর মাহিদ ওনার বিষয়ে কিছু বললে ভাইয়া বলে সম্বোধন করত, কিন্তু ওরা যে টুইন এটা কখনো বলেনি। দূর পাগলি, ওরা টুইন হবে কেন? মানে ওরা টুইন না হলে এত মিল কিভাবে? ভাবির মুখে শুনেছি ওনার দুই ভাই টুইন না হলেও যে কেউ দেখে টুইন উপাধি দিতে বাধ্য, এতটাই ওদের চেহারার মিল। কিন্তু মাহিদ ভাইয়া যতটা প্রাণবন্ত, হাসি খুশি, খোলামেলা ভাবে নিজেকে প্রেজেন্ট করত, আইসা ততটাই গুরু গম্ভীর, স্বল্পভাষী প্রকৃতির। কিন্তু বয়সের ফারাক থাকা সত্ত্বেও দুই ভাইয়ের এমন মিল নাকি খুবই কম দেখা যায়। ওদের এতটা মিল ছিল, তাও 1-2 বছরের না। ভাবিদের 3 ভাই বোনের নাকি 4 বছরের করে বয়সে গ্যাপ আছে। হ্যাঁ, 4 বছরের। কিন্তু উনি যেভাবে আদিবা আপুর সাথে কথা বললো, আমি তো পিঠাপিঠি 1-1.5 বছরের পার্থক্য মনে করছি। না রে, হ্যাঁ ভাবি আইসারের 4 বছরের বড়, আর আইসার মাহিদ ভাইয়া 4 বছরের বড়। খুশবু অবাক হয়ে তাকালে বন্যা একটু হেসে বলে, বিশ্বাস না হলে স্যারকে জিজ্ঞেস করে দেখিস। আরে পাগলি, মাহিদ ভাইয়া তখন MBBS ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল, আর আইসার তার অনেক আগে দেশে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে PhD করতে বিদেশে পাড়ি দিয়েছিল। এতেও তো বোঝা যায় ওদের এজ ডিফারেন্টটা। আইসার চলে যাওয়ার পরপরই ভাইয়া ভাবির বিয়ে হয়, তাই তাই তো আমি আইসারকে দেখে চিনতে পারিনি। আর মাহিদ ভাইয়াকে আমি সেভাবে কখনো দেখিনি, কারণ মেডিকেল স্টুডেন্ট হিসেবে উনি লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত থেকেছে। আর যা 2-1 বার আমি ওদের বাসায় গেছি বা উনি যখন আমাদের বাসায় আসে, তখন কোইন্সিডেন্টলি আমাদের দেখাই হয়নি। খুশবু সবটা বুঝতে পেরে আর কিছু বলে না। এমন একজনের সাথে ওর জীবনটা জড়িয়ে গেছে যেখান থেকে ও কখনোই নিজের অতীতটা ভুলতে পারবে না, আর খুশবু ভুলতে চায়ও না।
থাক না, মাহিদ ওর জীবনের কিছু সুন্দর মুহূর্ত হয়ে। কিন্তু খুশবু কি পারবে মাহিদের কথা মতো ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে রাখতে? কই, চেষ্টা করলেও তো মাহিদের কথা ভেবেও হাসি খুশি থাকতে পারে না, বরং মাহিদের কথা মনে পড়লেই কান্না পায়। তাই তো আইদের মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ওর মুখের দিকে তাকালে নিজেকে আরো বেশি অসহায় মনে হয়। ইচ্ছে জাগে ওই মুখটাকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু যখনই মনে হয় মানুষটা ভিন্ন, তখনই কষ্টে বুকটা ফেটে যায়। আদিবার ওখানে থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরপরই ওরা বের হয়ে আসে। আইদ, খুশবু আর রিদানকে বাসার সামনে ড্রপ করে দিয়ে চলে আসে। রিদান বাসায় যেতে বললেও চায় না। বাসায় এসে খুশবু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ওর বাবা খোরশেদ তালুকদারকে বেডের উপর দেখে খুশবু একটু অবাকই হয়, কারণ ওর বাবা কখনো এভাবে রুমে আসে না। বাবাকে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখে খুশবু নিঃশব্দে বাবার পাশে গিয়ে বসে। খোরশেদ তালুকদার মেয়ের নীরবতা দেখে মেয়ের মাথায় হাত রেখে বলেন, আব্বুর উপর খুব অভিমান আম্মু। আমার ছেলে মেয়ে কারোই মন আমি বোঝার চেষ্টা করি নাই। আজকে বাবা হিসেবে নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে। আব্বু এভাবে বলো না, আমার খুব খারাপ লাগছে। তোমাদের কষ্ট দিয়ে আমি কোনো কথা বলতে চাইনি, কিন্তু কি করব বলো? এই কথাগুলো বলতে না পেরেও মনের মধ্যে কুড়ে কুড়ে খেত। যা হবার হয়ে গেছে আব্বু, এখন আর এইটা নিয়ে আম্মুর সাথে কোনো অশান্তি করো না। আমি চাই আম্মু নিজের ভুলটা বুঝতে পারুক। এবার আম্মু নিজের ভুলটা বুঝতে পারলেই হলো। আমি শুধু তোমার ভাইয়ের সাথে অন্যায় করি নাই, তোমার সাথেও অন্যায় করে ফেলেছি। তোমাকে এভাবে হুটহাট বিয়ে দিয়ে তোমার নিজের কোনো মতামত নেওয়ার প্রয়োজন মনে করে নাই। কি করব বলো? রিদানের ওই ঘটনার জন্য তোমাকে নিয়েও ভীষণ ভয় হতো। চুপ করো আব্বু, এত গিল্টি ফিল করো না, আমার নিজেকে অপরাধী লাগছে। তুমি চিন্তা করো না, ওদের সাথে কথা হয়েছিল তোমার সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম শেষ হলে উঠিয়ে দিব। এই নিয়ে ওরাও আর অমত করছিল না। এখন তো তোমার থার্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে। আমি আইদের বাবার সাথে কথা বলবো। তোমার অনার্স শেষ হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে। দরকার হলে আইদের সাথে পার্সোনালি কথা বলবো। খুশবু বাবার কথার পৃষ্ঠে কিছুই বলে না। খুশবু বাবার কথার পৃষ্ঠে কিছুই বলে না। খোরশেদ তালুকদার মেয়ের সাথে টুকটাক কথা বলে মেয়েকে ঘুমাতে বলে চলে যায়। বাবা চলে যেতেই খুশবু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে মাত্র 8:05। খুশবু বুক সেলফ থেকে একটা বই নিতে গিয়ে মাহিদের দেওয়া চিরকুটটার কথা মনে হয়। খুশবু আবারও সব বই তছনছ করে খুঁজেও চিরকুটটা না পেয়ে কেঁদে ফেলে। আজকে আইদের সাথে এতটা সময় একসাথে থেকে মাহিদের কথা ভীষণ মনে পড়েছে। কখনো কি ভেবেছিল যে মানুষটিকে সবটা দিয়ে ভালোবেসেছিল? ভাগ্যের নির্মম পরিহাসে তার বড় ভাইয়ের বউ হবে। বিষয়টা জানার পর থেকে খুশবুর আরো বেশি অকওয়ার্ড ফিল হচ্ছে। পরের দিন ভার্সিটিতে আইদের ক্লাসের জায়গায় অন্য একটা টিচারকে দেখে খুশবু অবাক হয়। তার চেয়ে বেশি অবাক হয় যখন ক্লাসের টিচারের মুখে শুনে আই স্যার অসুস্থ, তার পরিবর্তে আজকে ক্লাসটা আমি নেব। খুশবুর মাথায় চট করে হানা দেয়। কি হয়েছে ওনার? উনি তো কাল সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথেই ছিল। বন্যাটাও আজকে আসেনি। খুশবু আর ক্লাসে মনে বসছে না। খুশবু ক্লাস না করেই বের হয়ে আসে। খুশবু আয়েদকে কল দিতে পারে না, এর জন্য ওর মাকে কল দেয়। উনি কল রিসিভ করতে খুশবু বিনয়ের সহিত সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মু। আম্মু বলে ফেলে খুশবু নিজেরই থমকে যায়। ওপাশে উৎফুল্লিত কণ্ঠস্বরে সালামের প্রত্যুত্তর ভেসে আসে। খুশবুকে নিজে থেকে ফোন দিয়ে তাও আম্মু বলে সম্বোধন করায় আইদের মা ভীষণ খুশি হন। খুশবু তাকে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি তার প্রতি উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, রাত থেকে ছেলেটার ভীষণ জ্বর। আমার খুব ভয় লাগছে মা। এই ছেলের কিছু হলে আমি কি নিয়ে থাকবো? এক ছেলেকে তো হারিয়ে। আর কিছু বলার আগেই আইদ আম্মু বলে ডেকে উঠলে উনি থেমে যান। উনি ছেলের পাশে বসেছিলেন। আমি ঠিক আছি আম্মু। আইদ আস্তে করে কথাটা বললেও খুশবু শুনতে পায়। খুশবু আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। মেহরিন পারভিন হ্যালো হ্যালো বলে ফোনটা কেটে গেছে বলে খুশবু যে ইচ্ছে করে ফোনটা কেটে দিয়েছে বুঝতে পেরে আইদ নিজের শুকিয়ে যাওয়া ঠোঁট বাকি একটু হাসে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এর জন্য আইদ মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু একটু পানি দিবে?
মেহেরিন পারভিন ছেলেকে পানি খাইয়ে দিয়ে ছেলের মাথায় হাত বুলাতে থাকেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে আইত নিজের সাথে ঘটে যাওয়া নিজের জীবনের কিছু সমীকরণ মিলাতে থাকে। মাহিদের মৃত্যুর সময় আইত আমেরিকায় ছিল। প্রাণপ্রিয় ছোট ভাইটার মৃত্যুতে আইত আসতে পারেনি, কারণ তাকে যে সময় জানানো হয়েছিল ততক্ষণে মাহিদের জানাজা হয়ে গেছিল। আগে জানিয়েই বা কি করত, চাইলেই তো সাথে সাথে আসতে পারতো না। আইত বাসায় আসে তার 3 মাস পরে, 1 মাসের জন্য। কারণ আইত পিএইচডি করার পাশাপাশি ওখানে একটা ভার্সিটিতে পার্ট টাইম লেকচারার হিসেবে ছিল। আর ওর পিএইচডি শেষ হতেও এখনো বছর খানিক লাগবে। কিন্তু বাসায় আসার পর যে ওর মা এমন কিছু আবদার করবে তাও একটা মুহূর্তেও আইত মন থেকে সমর্থন করতে পারছিল না। এক ছেলেকে হারিয়ে মেহরিন পারভিন মানসিকভাবে ডিপ্রেশনে চলে যান। ছোট ছেলের প্রতি যে ছিল তার অগাধ ভালোবাসা, আর মাহিদ ছেলেটাই এমন ছিল যে কেউ তাকে ভালোবাসতে বাধ্য হবে। মেহরিন পারভিন অসুস্থ হয়ে গেলে ডক্টর ওনাকে মানসিক চাপ মুক্ত রেখে সবসময় হাসি খুশি রাখতে বলেন। মায়ের মানসিক অবস্থার কথা ভেবে আইদ মায়ের কথাতে আর দ্বিমত করতে পারেনি। মা তার জন্য মেয়ে পছন্দ করেছেন এবং আমেরিকা যাওয়ার আগেই তিনি বিয়ের কাজটা সেরে রাখতে চান। এক ছেলেকে হারিয়ে তার আরেক ছেলেকে হারানোর চিন্তা মনে বাসা বাঁধে। ছেলেটা এত ভালো ক্যারিয়ার ছেড়ে যদি আর কখনো তার কাছে না ফেরে, তখন তিনি কি নিয়ে বাঁচবেন? এসব ভেবে উনি তার এক দূর সম্পর্কের বোনের মেয়ের সাথে আইদের বিয়ে ঠিক করেন। মেয়েটাকে তার ভীষণ পছন্দ, ভীষণ মিষ্টি দেখতে, তার ছেলের সাথেও ভীষণ মানাবে। মায়ের শরীরটাও খুব একটা ভালো না, বিধায় আইদ চেয়েও আর অমত করতে পারে না। এর জন্য ছোটখাটো আয়োজনে বিয়েটি সেরে ফেলতে বলে। কারণ ছোট ছেলে মারা যাওয়ার 3 মাস পেরোতেই বড় ছেলেকে বিয়ে দিচ্ছে, বিষয়টা এমনিতেই দৃষ্টিকটু দেখায়। আর সেখানে লোক সমাজ বলেও তো একটা কথা আছে। আইদের বাসায় থেকে তেমন আয়োজন না হলেও মেয়ের বাবা তার একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখেননি। একটা মাত্র মেয়ে তার, আর জামাইটাও তো পাচ্ছে মনের মতো। বিয়ের আসরে আত্মীয় স্বজন বাড়িময় মৌ মৌ করছিল, কিন্তু বিয়ের দিন মেয়েটি পালিয়ে গেলে ভরা আসরে আইত অপমান সহ করতে না পেরে বাবা মায়ের উপর এক প্রকার অভিমান করেই আবার আমেরিকায় পাড়ি জমায়। পরবর্তীতে আইদের পড়াশোনার পাঠ চুকিয়ে গেলে আর মা বোনের কান্নাকাটি দেখে দেশে ফিরে আসে। বাসায় আসার পর সবটা ঠিকই চলছিল, কিন্তু ভার্সিটিতে জয়েন করার দিনই মায়ের জেদের কাছে পরাজিত হয়। আর মায়ের শরীরের অবস্থা চিন্তা করে আইত পাত্রী দেখতে যায়। কিন্তু ওখানে গিয়ে বিয়ে কনফার্ম হয়ে যাবার পর দুলা ভাইয়ের মুখে জানতে পারে ওর সাথে বিয়ের দিন পালিয়ে যাওয়া সেই সারিকা অন্য কারোর সাথে পালিয়ে যায়নি, খুশবুর ভাই রিদানকেই পালিয়ে বিয়ে করেছিল। আর আইদের বাবা নাকি এ বিষয়ে জানার পরও বিয়েটা ঠিক করেছেন, কারণ তার কাছে আগের কোনো ঘটনা ম্যাটার করে না। ওনার কাছে খুশবুকেই ওনার ছেলের যোগ্য মনে হয়েছে। আইদ এসব জানে যখন তখন, আর ওর হাতে কিছু করার থাকে না। বাবা মায়ের দিকে তাকিয়ে ও দেখে তারা ভীষণ খুশি। তাদের হাসি মুখের দিকে তাকিয়ে বিয়েটা করে নেয়। কিন্তু সেদিনে সেই ভরা আসরের অপমান ভুলতে পারছিল না আইদ। রিদানের উপর এক নীরব রাগ সেদিন প্রকাশ পায় খুশবুর মাধ্যমে। সারিকা নামের মেয়েটাকে ভালোবাসা তো দূর, আইদ দেখেই ছিল না, কিন্তু বিয়ের দিন ভরা আত্মীয় স্বজনের মাঝে সেই অপমানের রেশ ধরেই আইদ রাগের মাথায় খুশবুর সাথে অমন একটা অন্যায় করে ফেলে। রাত 10টার দিকে ফোনের তীব্র শব্দে আইদের ঘুমটা ভেঙে যায়। জ্বরের উত্তাপ ও অনেকটা কমে গেছে। আইদ ফোনটা হাতে নিয়ে অপ্রত্যাশিত একজনের ফোন দেখে অধরকনে হাসি ফুটে ওঠে। ফোনটা রিসিভ হবার পর দুজনের মাঝেই নীরবতা বিরাজ করছে। ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে নীরবতা ভেঙে প্রথমে আইদ নিজেই বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনার জ্বর কমছে? চিকন মিষ্টি স্বরের জবাবে আইদ আস্তে করে
বলে। পরক্ষণেই বলার মতো ওপাশের ব্যক্তিটা কিছুই খুঁজে পায় না। আইদ খুশবুর নীরবতা দেখে মনে মনে একটু হাসে, পরক্ষণেই বলে, ভার্সিটি গিয়েছিলে? আপনার ক্লাসে রফিক স্যার আসছিল। উনি বলল আপনি অসুস্থ। আচ্ছা, আপনি রেস্ট নেন, এখন জ্বর আসলেই ডেঙ্গু হয়ে যাচ্ছে, সাবধানে থাকবেন। খুশবু কথাটা বলে আইদের কোনো জবাবের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয়। আইদ সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। খুশবু ফোনটা রেখে বারান্দার রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ভাবে, আচ্ছা, আমি ওনাকে কেন ফোন দিলাম? উনি অসুস্থ শুনেই বা এত অস্থির লাগছিল কেন? আমি কি কোনোভাবে ওনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? না মাহিদের মতো দেখতে জন্য হয়তো এমনটা হচ্ছে। মাহিদার উনি সম্পূর্ণ বিপরীত একজন মানুষ। মাহিদের সাথে ওনার কোনো তুলনা হয় না। উনি যেটা আমার সাথে করছে, না আর ভাবতে ইচ্ছে করছে না। পরের দিন ভার্সিটির ক্যাম্পাসে বসে বন্যা খুশবুকে বলছে, দোস্ত, তোর ভাইটা এমন কেন? আমাকে একটুও পাত্তা দেয় না। তুই জানিস মেসেঞ্জারে না হলেও 100টা সালাম দিয়ে রাখছি, তাও সিন পর্যন্ত করেনি। কতটা বিনয়ের সহিত সালাম প্রদান করি যাতে তার উত্তরটা অন্তত দেয়, কিন্তু তাও দেয় না। ভাবছি এবার এমন কিছু দেবো যাতে রেগে গিয়ে রিপ্লাই দেয়। বলতে বলতে একটা মেসেজ টাইপ করে সেন্ড করে দেয় রিদান তালুকদারের আইটিতে। খুশবুর পাশ থেকে মেসেজটা দেখতেই চোখ বড় বড় করে ফেলে। পরক্ষণেই বন্যার মাথায় চাটে দিলে বন্যা নতজানু মুখে বলে, দোস্ত, আমার আর লজ্জা লাগছে। খুশবুর একবার ভীষণ হাসি পেয়ে যায়, কিন্তু ভাইকে নিজেদের সামনে এসে দাঁড়াতে দেখে হাসিটা ভয়ে পরিণত হয়। বন্যা এখনো রিদানকে খেয়াল করেনি। ও মাথা নিচু করে লাজুক লাজুক হাসছে। ওর এই রকম হাসি দেখে রিদানের আরো বেশি রাগ হয়ে যায়। কতটা বেয়াদব মেয়ে, ন্যূনতম লাজ লজ্জার কিছুই নেই। কিভাবে অমন একটা মেসেজ দিল? আচ্ছা, আমাদের কয়টা বেবি হবে? খুশবু ভাইকে সাংঘাতিক রেগে যেতে দেখে ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ভাইয়া এসে গেছো? চলো যাওয়া যাক, তোমার অপেক্ষাতেই ছিলাম। রিদান মনে করে খুশবু কিছু জানে না, আর বোনের সামনে এমন একটা বিষয় নিয়ে বোনের বান্ধবীকে কিছু বলাও লজ্জাজনক। তাই রিদান নিজের রাগটাকে চেপে গিয়ে হাঁটা ধরে। খুশবু ভাইয়ের পেছন হাঁটা শুরু করে। ওরা চলে যেতেই বন্যার হুঁশ ফেরে। বেচারা এতটাই নিজের ভাবনায় মত্ত ছিল যে রিদানের আশাটাও টের পায়নি। রিদান হসপিটালের সামনে গাড়ি সাইড করে ব্রেক করলে খুশবু ভয় পেয়ে যায়। কারণ কি হলো যে রিদান হসপিটালে নিয়ে আসলো? মায়ের কিছু হয়নি? সেদিনের পর থেকে এই দুদিন তো প্রয়োজন ছাড়া কোনো কারো সাথেই কথা বলে না, নিজেকে সবসময় গুটিয়ে রাখে। হয়তো অপরাধ বোধে খুশবুর ভাবনার মাঝে রিদান গাড়ির ডোর খুলে দিলে খুশবু ভাইয়ের দিকে ভয়াতক দৃষ্টিতে তাকায়। রিদান কিছু না বলে বোনের হাত ধরে ভিতরে যায়। লিফট থেকে 3 তলায় নেমে ডান দিকে গিয়ে একটা কেবিনে ঢুকে সাদা হসপিটালের বেডে শুয়ে থাকা মানুষটির দিকে দেখে খুশবু কিছুক্ষণ থমকে সেদিকে তাকিয়ে থেকে আস্তে করে ভিতরে ঢুকে ওদের দেখে আইত আস্তে করে উঠে বসে মুখে হাসি টেনে বলে, রিদান ভাই কষ্ট করে আবার আসতে গেলেন, সামান্য জ্বর এমনিতেই সেরে যাবে। আম্মু কান্নাকাটি করে হসপিটালে অ্যাডমিট করে দিল। হসপিটালে থাকলে যে কোনো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। এখানে থাকা আমার পক্ষে সম্ভব না, তাও এই সামান্য জ্বরের কারণে। আইদের মা খুশবুকে নিজের কাছে নিয়ে রিদানকে বলে, বেটা, ওর কথা একদম শুনবে না। কখন থেকে সামান্য জ্বর বলছে, রাতে প্রায় সেন্সই ছিল না। ওর ওই অবস্থা দেখে তোমার আঙ্কেল আর আমি ওই রাতে হসপিটালে নিয়ে আসছি। আর সামান্য হলে ডেঙ্গু পজিটিভ কিভাবে আসে? আইদের ডেঙ্গু পজিটিভ শুনে খুশবুর সাথে সাথে আইদের দিকে তাকায়। মুখটা কেমন শুকনো লাগছে, চুল দাড়ি উস্খুস্কো হয়ে অবহেলায় পড়ে আছে। ফর্সা মুখটা কেমন তামাটে বর্ণ ধারণ করেছে। ওই দিকের সব কাজ মিটিয়ে আসছি, ডক্টরের সাথেও কথা বলে আসছি। বাসায় নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না, প্রপার রেস্টে থাকলেই এনাফ। মেহরিন, এক কাজ করো, আদিবাকে তো এখনো কিছু জানানো হয়নি, ওকে আসতে বলো, কয়েকটা দিন থেকে যাবে। কথাগুলো বলতে বলতে আইদের বাবা ভেতরে এসে খুশবু আর রিদানকে দেখে রিদান আর খুশবু দুজনেই ওনাকে সালাম দিলে উনি সালামের প্রত্যুত্তরে করে বলেন,
বিআই কি যেন বলার জন্য ফোন দিয়েছিল, পরে আইদের কথা শুনে আর ওই বিষয়ে কিছু বললো না, আবার তোমাদেরও পাঠিয়ে দিয়েছে। খুশবু আমি দুজনেই ভার্সিটিতে ছিলাম। কিছুক্ষণ আগে বাবা ফোন দিয়ে জানালো, তাই খুশবুকে নিয়ে চলে আসলাম। রিদানের কথায় আইদের বাবা হেসে বলেন, ভালোই করছো বেটা, আমি আবার মেয়েকে আসার কথা বলতে যাচ্ছিলাম। আমার বৌমাই তো এসে গেছে, বৌমা থাকলে আর ছেলের দেখভাল নিয়ে কোনো টেনশন নেই। আইদের বাবা হেসে কথাটা বললে বিনিময়ে রিদানও একটু হাসে। খুশবু কথাটা শুনেই ভয় পেয়ে যায়। ওকে কি এখন ওদের বাসা যেতে হবে ভেবে। ভাইয়া না গেলে হয় না? সবার থেকে বাইরে হসপিটালে করিডোরে এসে খুশবু চাপা স্বরে মাথাটা নিচু করে কথাটা বললে রিদান বলে, আঙ্কেল বাবার সাথে কথা বলছে, বাবা তো যাওয়ার জন্য পারমিশন দিয়েছে, আর আমারও মনে হয় তোর যাওয়া উচিত। ভুলে যাস না, আই তোর হাজবেন্ড, ওর প্রতি তোর দায়িত্ব কর্তব্য এড়িয়ে যেতে পারিস না। রিদানের কথার পিষ্টে খুশবু আর বলার মতো কিছুই পায় না। রিদানের কথাগুলো মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। রিদানের একটা কথা তো মিথ্যা না। এসব ভেবে খুশবু কেবিনের মধ্যে ঢুকতেই আইদের মা মেহেরিন পারভিন একটা ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে পড়ল। খুশবু, আইদের শার্টটা চেঞ্জ করে দিয়ে ওকে নিচে নিয়ে এসো। রাত থেকে এক শার্ট পরে আছে, মাঝে জ্বর ছেড়ে ঘেমে নিয়ে একাকার হয়েছিস। আমি বাইরে যাচ্ছি মা, তাড়াতাড়ি চেঞ্জ করিয়ে দিয়ে ওকে ধরে ধরে নিয়ে আসো, শরীরটা দুর্বল। মেহরিন পারভিন ব্যস্ত গলায় কথাগুলো বলতে বলতে কেবিন থেকে বের হয়ে যায়। এদিকে খুশবু ব্যাগটা হাতে নিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আইদ খুশবুর পরিস্থিতিটা বুঝতে পেরে বলে, আমাকে দাও, আমি চেঞ্জ করে নিচ্ছি। আম্মু একটু বেশি বেশি বলে, আমি এতটাও অসুস্থ না। খুশবু হাত থেকে শার্টটা নিয়ে আইদ পরে নেয়। খুশবু এখনো চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে আইদ বলে, তুমি চলে যেতে পারো খুশবু, আমি রিদান ভাইকে বুঝিয়ে বলছি। আইদের কথা শুনে খুশবু চট করে ওর মুখের দিকে তাকায়। আইদ ওর মনের ভাব বুঝতে পেরে গেছে বুঝে নিজের মাঝে অপরাধ বোধ হয়। খুশবু কিছুক্ষণ ভেবে বলে, 2 দিন পর যেখানে স্থায়ীভাবে যেতে হবে সেখানে আজ গেলেও কোনো প্রবলেম হবে না, বরং আগে থেকে অভ্যাস করে নেওয়াই ভালো। এটা তো তোমার মুখের কথা, মনের কথা তো না। মন তো কত কিছুই সায় দেয় না, সব সময় মনের কথা শুনতে নেই। তার মধ্যে তোমার আমার বিয়েটা, এটাও তো মনের বিরুদ্ধেই, তাই না? মনের বিরুদ্ধে আজ তুমি যেখানে যাবে, বাড়িটা কিন্তু একই, শুধু মনের মানুষটা ভিন্ন। আইদ আনমনে কথাটা বলে চমকে ওঠে। খুশবু ছলছল দৃষ্টি দেখে নিজের মাঝে অপরাধ বোধ হয়। খুশবুকে পাশ কেটে চলে যাওয়ার সময় মাথাটা চক্কর দিয়ে ওঠে। এক সাইডে হেলে পড়তে খুশবু আইদকে আঁকড়ে ধরে। আইদ সাথে সাথেই সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু খুশবু আইদের হাত ছাড়ে না। হাত ধরেই আইদকে বেডের উপর বসিয়ে আইদের খুলে রাখা শার্টটা ভাঁজ করে ব্যাগে পুরে আইদের এক হাত ধরে উঠে দাঁড়ায়। আইদ খুশবুর ধরে রাখা হাতের দিকে তাকিয়ে ফিচে হাসে। মনে মনে এটাই নাম দেয় দায়িত্ববোধ। গ্রাউন্ড ফ্লোরে লিফট থামলে খুশবু আইদের হাত ধরেই নিচে এসে সবাইকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আইদের হাতটা ছেড়ে দেয়। আইদের মা এসে ছেলের হাত ধরে গাড়িতে বসিয়ে দেয়। খুশবুকে উঠতে বললে খুশবু রিদানের দিকে তাকায়। রিদান বোনের মনোভাব বুঝতে পেরে বোনের মাথায় হাত বুলিয়ে বলে, প্রয়োজনীয় সব জিনিস আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, সাবধানে থাকিস খুশবু। খুশবু কিছু না বলে ভাইকে এক পাশে থেকে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ড ওইভাবে থেকে গাড়িতে উঠে পড়ে। আইদের বাবা রিদানের থেকে বিদায় নিয়ে ড্রাইভিং সিটে উঠে বসে। পরক্ষণেই আইদের মা রিদানকে বলে ফ্রন্ট সিটে বসলে আইদের বাবা গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে শুরু করায় কিছুক্ষণ পর আইদের মা পেছন ঘুরে ছেলেকে লক্ষ্য করে বলেন, খুশবু, আইদের মাথাটা তোমার কাঁধে নাও, ওর অসুবিধা হচ্ছে। আইদের সত্যি অসুবিধা হচ্ছিল, কিন্তু মায়ের এমন কথা শুনে খুশবু অস্বস্তিটা বুঝতে পেরে আইদ বিরক্ত বোধ করে। শাশুড়িকে এই দিকেই তাকিয়ে থাকতে দেখে খুশবু আইদের কাছে একটু চেপে বসে মনে মনে একরাশ অস্বস্তি নিয়ে আইদের মাথাটা নিজের কাঁধে রাখে।
মাকে মুচকি হাসে। সামনে তাকাতে দেখে আইত নিজের মাথাটা খুশবুর কাঁধ থেকে উঠিয়ে সিটে হেলান দেয়। একটা ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়িটা এসে থামে। গাড়ি থেকে নেমে খুশবু আশেপাশে তাকিয়ে একটা ফুলে ফুলে সজ্জিত সুবিশাল গার্ডেন এরিয়ায় ব্যস্ত চোখে পরখ করতে থাকে। আইত খুশবুর দিকে একবার তাকিয়ে ওর হাতটা ধরে বাসার সদর দরজার দিকে আগায়। ওর বাবা মা এতক্ষণ সেদিকেই চলে গেছে। আইদের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে খুশবু একটা দীর্ঘশ্বাস ফেলে আশার ভেতরে প্রবেশ করে। বাসার ভেতরে প্রবেশ করতেই খুশবু আরো দম বন্ধকর পরিবেশ লাগছে। এই বাড়িতেই মাহিত থেকেছে। মাহিতের সব স্মৃতি জড়িয়ে আছে পুরো বাড়িটা ঘিরে। খুশবু খেয়াল করে লিভিং রুমের ডান পাশ দিয়ে উপরের সিঁড়ি। আইদের বাবা মাকে দেখে খুশবুর হাতটা ছেড়ে উপরে উঠে যায়। কিছুক্ষণের মাঝেই খুশবুর শাশুড়ি তাকে আইদের রুমে দিয়ে যায়। খুশবুর রুমটার চারদিকে তাকিয়ে দেখে সুবিশাল রুমটিতে আসবাবপত্রের কোনো অভাব নেই। সবকিছু পরিপাটি করে সাজানো গোছানো থাকলেও রুমের মাঝ বরাবর বেডের অবস্থা বেহাল দেখে খুশবু নিজেই সেটি গোছাতে থাকে। শাশুড়ি তাকে ফ্রেশ হতে বলে নিজেই কাজের ব্যস্ততা দেখিয়ে বের হয়ে গেছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে খুশবু সেদিকে তাকিয়ে আইতকে একবার শাওয়ার নিয়ে চেঞ্জ করে বের হতে দেখে ওর থেকে চোখ ফিরিয়ে নেয়। আইত টাওয়ালটা বারান্দায় নাড়া দিয়ে এসে বিনা শব্দে বেডের একপাশে শুয়ে পড়ে। চোখ জ্বালা করছে, তাকিয়ে থাকা দায় হয়ে যাচ্ছে। আবার জ্বরের ভাব দেখে আইত ব্ল্যাঙ্কেটটা গায়ের উপর নিয়ে চোখ বন্ধ করে নেয়। তার বেশ খানিকটা পাশেই খুশবু চুপচাপ বসে আছে। ফ্রেশ হয়ে নিতে পারো। আইত চোখ বন্ধ করা অবস্থাতেই দুর্বল গলায় কথাটি বলে। খুশবু কিছু না বলে উঠে যেতে লাগলে আইত বলে, কাবার্ডে তোমার কিছু ড্রেস থাকতে পারে, আপু মেবি কিনে রাখছিল, ওখানে থাকার কথা, একটু খুঁজে দেখলেই পেয়ে যাবে। আইদের কথা মতো খুশবু কাবার্ড খুলে আইদের সব পোশাকের মাঝে এক সাইডে কয়েকটা শপিং ব্যাগ দেখে সেগুলোতে হাত দিতে ইতস্তত করলেও আইদের সারা শব্দ না পেয়ে ঘুমিয়ে গেছে ভেবে ব্যাগগুলোর ভিতরে একে একে দেখে বুঝতে পারে এগুলো ওর জন্যই কিনে রাখা। খুশবু একটা রেডিমেড 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায়। সকালে ভার্সিটিতে শাওয়ার নিয়ে না যাওয়ার জন্য খুশবু একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে একটা ওর চেয়েও কম বয়সী মেয়ে খাবারের ট্রে হাতে করে ভিতরে ঢুকছে। খুশবুকে দেখে মিষ্টি হেসে সালাম দিয়ে নিজের পরিচয় দেয়। আসসালামু আলাইকুম আপুমনি, আমি মাইসা। এই বাসায় 5 বছর ধরে আছি। খালা আমার হাতে হাতে টুকটাক কাজ করি। খুশবু সালামের উত্তর দিয়ে মাইশা নামের মেয়েটিকে ভালোভাবে দেখে ওর সাজ পোশাকের কথাবার্তায় কোনো দিক থেকেই কাজের মেয়ে মনে হয় না। বাসায় এসে তো তোমাকে দেখলাম না। আমার শরীরটা ভালো না, এখানেই ছিলাম। খালা আম্মা এসে ফোন দেওয়ায় চলে আসলাম। আমি সকালে আর বিকালে 2 বেলায় এখানে এসে খালা আম্মার হাতে হাতে টুকটাক কাজ করি। রাতটা নিজের বাসাতেই থাকি। আমাদের বাড়ি বেশি দূর না এখান থেকে, হেঁটে যেতে 7-8 মিনিট লাগে। তুমি কি পড়াশোনা করো? ক্লাস 9-এ। কালু জানি ভর্তি করে দিয়েছিল। আপনি কিভাবে বুঝলেন? তোমার কথাবার্তায় তুমি অনেক মিষ্টি করে কথা বলো তাই। ভাইয়ার সামনে শুদ্ধ ভাষায় কথা না বললে ভাইয়া এক ধমক দেয়। ভাইয়া? খুশবু না বুঝে প্রশ্নটা করলে মাইশা হাতের ট্রেটা টেবিলের উপর রেখে আয়েতকে দেখিয়ে বলে, ভাইজান বলে তুই আমার ছোট বোনের মতো, ভাইয়া বলে ডাকতে পারিস। ভাইজান শুনলে মনে হয় কাজের মেয়ে ডাকছে। বলেন তো বৌমনি, এতে মনে হবার কি আছে? এটাই তো সত্যি। কিন্তু জানেন, এ বাসার সবাই অনেক ভালো। সবাই আমাকে তাদের বাসারই একজন মনে করে। আমারও সবাইকে অনেক আপন মনে হয়। খুশবু কিছু না বলে আয়েতের দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসে। আপনি অনেক সুন্দর দেখতে, ভাইয়ার সাথে খুব মানিয়েছে। মাইশার কথা শুনে খুশবু চমকে ওঠে, কিছুটা লজ্জাও পেয়ে যায়। মাইশা বলে, খালাম্মা আপনাদের খাবার পাঠাইছে, খেয়ে নেন।
আর ভাইয়া উঠলে খাইয়ে দিয়েন। বৌমনি, খেয়ে নিয়েন কিন্তু, না হলে খালা আম্মা আমাকে বকাবকি করবে। মাইশা চলে যেতে খুশবু আয়েদের পাশে বসে ওর কপালে হাত দিয়ে দেখে হালকা গরম গরম ভাব। খুশবু আনমনে আয়েদের মাথায় হাত বোলাতে বোলাতে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। আয়েদকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে খুশবু মাহিদের সাথে অমিল খুঁজে পায় না। দুজনের ব্যক্তিত্ব ছাড়া আর কোনো অমিল থাকলেও হয়তো খুশবুর চোখে ধরা পড়ছে না। খুশবু তো আর ওদের দুজনকে একসাথে কখনো দেখেনি। আর আয়েদকে যতটা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, মাহিদকে তো না। মাহিদের সাথে দেখা সাক্ষাৎ হলেও তো খুব কাছ থেকে ওইভাবে তাকানো হয়নি। খুশবু খেয়াল করে আয়েদকে দেখে আগের মনে ঘৃণিত অনুভূতি সৃষ্টি হলেও এখন আর তেমন কিছু মনে হচ্ছে না। শুধু একটা কারণে একটা মানুষের উপর ভুল ধারণা পোষণ করে রাখা তো ঠিক না। আয়েদ নড়ে চড়ে উঠলে খুশবু আয়েদের মাথা থেকে হাত সরিয়ে নিয়ে সরে বসে। খুশবু আস্তে করে ডেকে ওঠে, শুনছেন, আপনার খেয়ে মেডিসিন নিতে হবে। খুশবুর এভাবে ডাকা কর্ণকুর হতে আয়েদ আধ ভাঙা ঘুমের মাঝে হেসে ফেলে। আয়েদকে এভাবে হাসতে দেখে খুশবু তাজ্জব বনে যায়, কিন্তু পরক্ষণেই খেয়াল করে আয়েদ হাসলে ওর ডান গালে গর্ত হয়। খুশবুর নিজেরও তো ডান গালে টুল পড়ে। খুশবুর ভাবনার মাঝে আয়েদ চোখ খুলে তাকায়। খুশবুর কেন জানি রাগ হয়ে যায়। ও একটু রাগ দেখিয়েই বলে, হাসলেন কেন? খুশবু এভাবে নিজের উপর প্রথমবারের মতো রাগ দেখানো দেখে আয়েদ ওর দিকে তাকিয়ে থেকে আনমনে বলে, বউ বউ শোনালো। আশ্চর্য, বউ ডাকলে আবার বউ বউ শোনাবে না তো আন্টি আন্টি শোনাবে? খুশবু মনে মনে ভাবে, পরক্ষণেই লজ্জা পেয়ে যায়। আয়েদ কথাটা বলে খুশবুর দিকে না তাকিয়ে উঠে বসে। তাকালে হয়তো খুশবুর লজ্জায় নত মুখটা চোখে পড়তো। আয়েদ উঠে বসলো। বুঝতে পেরে খুশবুর খাবারের ট্রে দেখে প্লেটটা আয়েদের দিকে এগিয়ে দেয়। এক সপ্তাহের মাঝে আয়েদ পুরোপুরি সুস্থ হয়ে যায়। এই এক সপ্তাহ খুশবু আয়েদের ওখানেই ছিল। আয়েদকে খুশবু যথেষ্ট টেক কেয়ার করেছে। আয়েদ আর খুশবুর সম্পর্কের কোনো উন্নতি না হলেও খুশবু আয়েদের সাথে আগের চেয়ে অনেকটাই স্বস্তি বোধ করে। আয়েদকে নিয়ে মনে পুষে রাখা ভুল ধারণাটাও অনেক অংশে কমে গেছে। এর মাঝে খুশবুর বাবা মা, আদিবা আর ওর হাজবেন্ড একে একে সবাই এসে আয়েদকে দেখে গেছে। বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আজকে আয়েদ ভার্সিটি যাবে। খুশবু আয়েদের সাথে ভার্সিটি যাবে। এই কয়েকদিন খুশবু ভার্সিটি যায়নি। ক্লাস শেষে আয়েদ খুশবুকে ওর বাসায় ড্রপ করে দেবে। খুশবু একেবারে আয়েদের বাবা মায়ের থেকে বিদায় নিয়ে আয়েদের সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটির ক্যাম্পাসে এসে খুশবুকে আয়েদের গাড়ি থেকে নামতে দেখে ওদের ডিপার্টমেন্টের বেশ কয়েকজন কানাঘুষা শুরু করে। আয়েদ খেয়াল করতেই খুশবুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুশবুকে নিজের বউ হিসেবে পরিচয় করিয়ে দেয়। সবাই ওদেরকে কংগ্রাচুলেট করে যায়, যার যার মতো চলে যায়। ওরা চলে যেতে আয়েদ খুশবুর হাত ছেড়ে দিয়ে বলে, পরবর্তীতে এটা জানাজানি হলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো, তাই আগে থেকে ক্লিয়ার করে দেওয়াই আমার ঠিক মনে হয়েছে। তুমি কি এর জন্য কোনোভাবে আপসেট? খুশবু কিছু না বলে চলে যায়। আয়েদ ভাবে খুশবু হয়তো এটা চায়নি। খুশবু কি সম্পর্কটা মানিয়ে নিতে চাচ্ছে না? কিন্তু এই কয়দিনে তো আয়েদের এমন কিছু মনে হয়নি। আয়েদ আর কিছু না ভেবে ডিপার্টমেন্টের দিকে আগায়। আয়েদ ক্লাসে আসলে খুশবু খেয়াল করে সবাই আয়েদ আর ওর দিকে তাকে মিটমিট হাসছে। খুশবুর কাছে এটা ভীষণ অকওয়ার্ড লাগে। আয়েদ সবাইকে হাসার কারণ জিজ্ঞেস করলে একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আপনি আজকে অনেক দিন পর ক্লাসে আসছেন। আমরা আপনার অসুস্থতা সম্পর্কে অবগত, তার সাথে আমরা আজকে আপনাদের নতুন জীবন সম্পর্কে অবগত হয়েছি। তাই আমরা সবাই আজকে ক্লাস করতে আগ্রহী না। আমরা আজকে আপনাদের লাভ স্টোরি শুনতে চাই। পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। যেদিন আমি এই ভার্সিটি জয়েন করি ওই দিনই আমাদের বিয়েটা হয়। কবুল বলার আগ অবধি আমরা কেউ কাউকে চিনতাম না। এর বাইরে আর কোনো লাভ স্টোরি নেই, তবে ফিউচারে হতে পারে।
আইদের সহজ সরল স্বীকারোক্তি দেখে খুশবু অবাক হলেও লাস্ট কথাটা শুনে ওর চোখ বড় বড় হয়ে যায়। পাশ থেকে বন্যার খোঁচা খেয়ে ঠিকঠাক ভাবে বসে। সবাই হই হই করে উঠলে আইদ সবাইকে চুপ করিয়ে দেয়। একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আমাদের ক্লাসমেটকে প্রথম দেখার পর আপনার কি মনে হয়েছিল? মানে যখন জানলেন খুশবু আপনার স্টুডেন্ট। শেষ পর্যন্ত বাবা আমার জন্য নিজের স্টুডেন্টকে সিলেক্ট করলো। আইদের কথা শুনে সবাই এক দফা হাসাহাসি করে। সবাইকে আর কোনো কোশ্চেন করতে না দিয়ে আইদ আজকের লেকচার শুরু করে দেয়। ভার্সিটি থেকে খুশবুকে বাসায় ড্রপ করার সময় খুশবুর সারা রাস্তা আইদের দিকে একবারও তাকায় না। আইদ বিষয়টাতে হতাশ হয়। বাসার সামনে গাড়ি ব্রেক করার পর খুশবু গাড়ি থেকে নেমে যাওয়ার সময় আইদ খুশবুকে সরি বলে। তোমার পারমিশন না নিয়ে সবাইকে আমাদের বিয়ের বিষয়ে জানানো আমার একদম ঠিক হয়নি। অন্তত তোমার পারমিশনটা নেওয়া উচিত ছিল। কেন? আমি কি আমাদের ডিপার্টমেন্টের মোস্ট হ্যান্ডসাম সিনিয়র রিয়াদ ভাইয়াকে বিয়ে করার প্ল্যানিংয়ে আছি, নাকি অন্য কাউকে বিয়ে করার প্ল্যানিংয়ে আছি যে সবাই আমাদের বিষয়টা জানলে আমার প্রবলেম হয়ে যাবে? খুশবুর এমন কথা শুনে আইদ হতভম্ব হয়ে যায়। আর এই রিদানটাকে অত তাই বুঝতে পারছে না। পরে খুশবুর কথাটা আর একটু ভেবে মনে করে ওদের ডিপার্টমেন্টের তো সিনিয়র আর ছেলেটা তো এখানেই থাকে, আগে একবার কোথাও হয়েছিল। রিয়াদ তোমার আমার বিয়ের বিষয়ে আগেই জানতো। আইদের এমন কথা শুনে খুশবু রেগে বের হয়ে যেতে লাগলে আচমকা আয়েদ খুশবুর হাত টেনে ধরে। খুশবু ঘুরে তাকালে আয়েদ সাথে সাথেই হাতটা ছেড়ে দেয়। কি প্রবলেম? এমন রাগ দেখাচ্ছ কেন? আয়েদ অন্যদিকে ঘুরে তাকিয়ে কথাটা বললে খুশবু আস্তে করে, কিছু না বলেই নেমে যেতে লাগলে আয়েদ বলে, সত্যি কিছু না? না। ওকে যাও। খুশবু নেমে গেলে আয়েদ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। খুশবুর বাবা মেয়েকে অনার্স শেষে উঠিয়ে দেওয়ার কথা বললেও আয়েদের বাবা মা তাতে রাজি হন না। তাদের কথা খুশবুর লেখাপড়ার হ্যাম্পার হবে এমন কিছু তার সাথে কখনোই হবে না। ও শুধু বাড়ির মেয়ের মতো বাসায় থাকবে। আয়েদের বাবা মা এমন বিভিন্ন কারণ বক্ত করলে খুশবুর বাবা আর এতে অমত করতে পারেন না। এর মাঝেই একদিন খুব ছোটখাটো আয়োজনে নিজেদের শুধু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে খুশবুকে উঠিয়ে দেয়। খুশবু আয়েদের বাসায় পরিপূর্ণভাবে বউয়ের মর্যাদায় আসা আজ 7 দিন। আয়েদের বাবা মা খুশবুকে যথেষ্ট স্নেহ করেন। খুশবু তাদেরকে যথাযথ সম্মান দিয়ে চলে। আজকে খুশবু কি মনে করে হয় সন্ধ্যার পর শাওয়ার নিয়ে একটা শাড়ি পরে আয়েদ বাসায় নেই। রাত 10টার দিকে আয়েদ বাসায় এসে ঘর অন্ধকার দেখে লাইট জ্বালাতে গিয়ে জানলার গ্লাস ভেদ করে জ্যোৎস্নার আবছা আলোয় শাড়ি পরিহিত খুশবুকে দেখে দরজা বন্ধ করে ঘোরের মাঝেই ওর দিকে এগিয়ে যায়। দ্বিতীয়বারের মতো একই ভুল করে আয়েদ অপরাধ বোধে ভুগছে। সকালে খুশবুর ঘুম ভাঙার আগেই বাসায় থেকে বের হয়ে গেছে। সারাদিন আর বাসায় আসেনি। রাত 12টা বেজে গেছে, তাও আয়েদ বাসায় আসেনি। খুশবুর এখন অনেক টেনশন হচ্ছে। এর জন্য কোনো কিছু না ভেবেই এই বাসায় আসার এতদিন পর আজকেই প্রথম আয়েদকে নিজে থেকে ফোন দেয়। ফোন সুইচ অফ দেখলে খুশবুর আরও ভয় হতে লাগে। খুশবু নিচে এসে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। বুঝতে পারে আয়েদের বাবা মা ঘুমিয়ে গেছে, তাই ওদের আর টেনশন না দেওয়ায় শ্রেয় মনে করে নিজের অস্বস্তিভাবে পায়চারি করতে থাকে। রুমে এসে দেখে অলরেডি 2টা বেজে গেছে। বাইরে থেকে গাড়ির আওয়াজে খুশবু দৌড়ে ব্যালকনিতে গিয়ে আয়েদের গাড়ি ঢুকতে দেখে এক ছুট্টে নিচে আসে। আয়েদ কলিং বেল দেওয়ার আগেই দরজা খুলে হুমড়ি খেয়ে আয়েদের বুকে পড়ে। আয়েদের বিষয়টা বুঝে উঠতে কয়েক সেকেন্ড লাগে। খুশবুকে বুকে মুখ গুজে ফুপাতে দেখে আয়েদ ব্যাপারটা বুঝতে না পেরে বলে, কি হয়েছে? খুশবু কিছু দেখে ভয় পেয়েছো? কোথায় ছিলেন আপনি এতক্ষণ? ফোনটাও অফ ছিল, সারাদিন বাসায় আসেননি, এখন আবার এত রাত করে ফিরলেন, আমার টেনশন হয় না? খুশবুর এমন অভিযোগ শুনে
আইদের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। খুশবু তাহলে ওর জন্য কিছুটা ফিল করে। আইদ খুশবুর পিঠে হাত রেখে মনে মনে ভাবে, আমি তোমায় কিভাবে বলি, তোমার সামনে পড়বো না জন্যই এতক্ষণ বাইরে ছিলাম, আর তুমি তো এক ধাপ এগিয়ে আমার সামনে পড়ার আগে বুকে এসে পড়লে। এখানে এভাবে থাকার চেয়ে রুমে যে আরামে থাকতে পারো। আমি ভীষণ টায়ার্ড। আইদের কথা শুনে খুশবু আইদকে ছেড়ে ওর আগে আগে রুমে যেয়ে শুয়ে পড়ে। আইদ ফ্রেশ হয়ে আসলে খুশবু বলে, খাবার টি টেবিলের ওপর রাখা আছে, খেয়ে নিন। আইদ যদিও খাবে না, তারপরে খুশবুর বিহেভে অবাক হয়। খুশবু তো সবসময় ও খাবার সময় পাশে দাঁড়িয়ে এটা ওটা এগিয়ে দেয়, আর আজকে এমন করছে কেন? আইদ কিছু একটা ভেবে খুশবুর গা ঘেঁষে শুয়ে পড়ে। খুশবু সরে যেতে লাগলে আইদ পেছন থেকে চেপে ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। খুশবু চোখ নামিয়ে নিলে আইদ ওর কপালে চুমু দিয়ে বলে, ঘুমাও। খুশবু আইদকে ধরতে গিয়ে হাত গুটিয়ে নিচ্ছে দেখে আইদ নিঃশব্দে হেসে খুশবুকে দু হাতে জড়িয়ে নেয়। পরের দিন ভার্সিটিতে বন্যা খুশবুকে দেখে কান্নাকাটি শুরু করে দেয়। খুশবু অনেক কষ্টে বন্যাকে কিছুটা স্বাভাবিক করে ওকে নিয়ে ভার্সিটি থেকে কাছাকাছি একটা রেস্টুরেন্টে বসে। কিছুক্ষণ নীরব থেকে বন্যা জানায়, ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। আমি এই বিয়ে করব না খুশবু, কিন্তু কিসের ভিত্তিতে না করব বলতে পারিস? না করে তো সর্বপ্রথম কারণ জিজ্ঞেস করবে। আমার একতরফা ভালোবাসার রিজন দাঁড় করানোটা বোকামি হবে না? তুই বল। বিয়েটা করে নে। খুশবু, তুই এই কথা বলতে পারলি? তুইও আমাকে বুঝলি না? খুশবু জোরে একটা শ্বাস ফেলে, একটু নড়ে চড়ে বসে বন্যা হাত ধরে বলে, আমি তোকে যেমন বুঝি আমার ভাইয়াকেও তেমন বুঝি। ভাইয়ার সেপারেশনে এখনো বছর পেরোয়নি, এর মাঝে ভাইয়া নতুন একটা সম্পর্কে কিভাবে জড়াবে বলতে পারিস? হ্যাঁ তুই বলতে পারিস ভাবি তো নিজের জীবন গুছিয়ে নিচ্ছে। তাহলে বলবো মেয়েদের হাতে সব সময় সব কিছু থাকে না, পরিবারের কথা ভেবেও অনেক কিছু মানিয়ে নিতে হয়। ঠিক তেমনি ভাবিও হয়তো নিজের করা এক ভুলের প্রায়শ্চিত্ত করতে এবার পরিবারের ইচ্ছেটাই মেনে নিয়েছে। আর ভাইয়া হচ্ছে ছেলে মানুষ, তার উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না। তার মানে আমি এটা চাই না ভাইয়া সারা জীবন এভাবে কাটাক। অবশ্যই ভাইয়া তার লাইফ নতুন করে শুরু করুক, কিন্তু তার জন্য সে কিছুটা সময় নেই। আর আমারও মনে হয় ভাইয়ার আরো সময়ের প্রয়োজন। তাই শুধু সেলফিশের মতো নিজের দিকটা না ভেবে ভাইয়ার দিকটাও একটু ভেবে দেখ। আমি কি করব বল? আমি যে অজান্তে ওনাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারছি না। বন্যা মনে মনে কথাটা ভেবে খুশবুকে কিছু না বলে ওখান থেকে উঠে যায়। বিকেলের দিকে খুশবু রুমের বারান্দায় দাঁড়িয়ে আনমনে বন্যার কথাগুলো ভাবছিল। সে সময় আইদ এসে পাশে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানায়। খুশবু ফিরে তাকালে আইদের দিকে একটা কফির মগ এগিয়ে দিয়ে নিজে কফিটাতে চুমু দিয়ে বলে, কোনো কারণে আপসেট? খুশবু কিছু না বলে কফিতে চুমু দিয়ে বলে, কফিটা সুন্দর হয়েছে, মাইশা দিয়ে গেছে। আইদ মুচকি হেসে ঘাড় নাড়ালে খুশবু বলে, আপনি আনতে গেলেন কেন? আমাকে বলতে পারতেন। শুধু আনি নাই, কফিটা আমি নিজেই করছি। খুশবু অবাক বিস্ময়ে আইদের দিকে তাকিয়ে থেকে পরক্ষণে একটু হেসে বলে, আপনার হাতের কফি খাওয়ার সৌভাগ্য তো হলো, থ্যাংক ইউ। মাঝে মাঝে এমন কফি হলে মন্দ হয় না। তুমি চাইলে প্রতিদিনই খাওয়াতে পারি। খুশবুর চোখ ছোট ছোট করে তাকালে আইদ একটু অস্বস্তি বোধ করে। আইদের হাবভাব দেখে খুশবু হি হি করে হেসে ওঠে। খুশবুকে প্রথমবারের মতো এভাবে প্রাণ খুলে হাসতে দেখে আইদ নিষ্পলকভাবে খুশবুর দিকে তাকিয়ে থাকে। হাসলে তোমায় অনেক সুন্দর লাগে, তোমার ডান গালে টোল পড়ে। খুশবু হাসি থামিয়ে বলে, আপনারও পরে। আচ্ছা দেখেন, আপনারও হাসলে টোল পড়ে, আমারও পড়ে। আমাদের বেবি হলে তো তাদেরও টোল পড়বে, তাই না? টোল পড়া হাসি আমার নিজেরও অনেক ভালো লাগে। ইস, বেবিদের টোল পড়লে একদম গুলুমুলু কিউট কিউট লাগবে, দেখলেই আদর করে দিতে ইচ্ছে হবে। খুশবু আনমনে খুব এক্সাইটিং হয়ে কথাটা বলে ফেলে। আইদের দিকে তাকিয়ে জিভ কাটে।
আইতকে মিটমিট করে হাসতে দেখে খুশবুর অস্বস্তিটা আরো বেড়ে যায়। খুশবু অস্বস্তিতে উসখুস করতে থাকে। আইত খুশবুর অবস্থা দেখে হাসি কন্ট্রোল করতে না পেরে হো হো করে হেসে ওঠে। আইতকে এভাবে হাসতে দেখে খুশবুর লজ্জা পেয়ে ওখান থেকে চলে যেতে লাগলে আইত খুশবুর কোমর জড়িয়ে ধরে। খুশবু প্রথমত চমকে উঠলেও আইদের হাসি মুখের দিকে চোখ বোলাতে থাকে। আইত বলে, এভাবে কি দেখছো? আরেকবার হাসেন। মানে? আগে যেভাবে হাসলেন ওইভাবে হাসেন, দাঁত বের করে হাসেন। আইত কিছু একটা ভেবে খুশবুর কোমর থেকে হাত সরিয়ে নিয়ে হাতটা রেলিং এর উপর রেখে দূরে ওই আকাশের দিকে তাকিয়ে বলে, আমার গজদাঁত নেই? আইদের কথা শুনে খুশবু চমকে ওঠে। সত্যিই তো, ও এটাই জানতে চেয়েছিল। আইদকে কখনো এভাবে হাসতে দেখেনি, এর জন্য আগে এইটার নজরে আসেনি। মাহিদের কথা ভেবে আইদ কষ্ট পাচ্ছে বুঝতে পেরে খুশবু নিজের কষ্টটাকে চেপে রেখে বলে, জানেন, আমি আপনাদের টুইন্স ভেবেছিলাম এতটা মিল দেখে। অ্যাট লাস্ট একটা অমিল পাওয়া গেল। মাহিদ হাসলে গজ দাঁত দেখা যেত, আর আপনি হাসলে গালে টোল পড়ে। মাহিদের কিন্তু টোল পড়তো না। একটা না অনেক অমিল আছে। তুমি খেয়াল করনি, মাইদের হাসি দেখে আমি ওর ভাই হয়েও মুগ্ধ হতাম। ওর ওই গজদাঁতের হাসিতে আমার গায়ের রঙও ওর থেকে চাপা ছিল। আইদের কথা শুনে খুশবু অবাক হয়ে ওর দিকে তাকায়। আমার চেয়েও গায়ের রং কত উজ্জ্বল, তারপরও গায়ের রং অনেকটাই চাপা বলেছে। তাহলে তো ওনার কাছে আমি কালো ছাড়া কিছুই না। কি ভাবছো? আরে সত্যি আগে বোঝা যেত, পরে অবশ্য দীর্ঘদিন বিদেশে থাকার পর আমার গায়ের রংটাও আগের চেয়ে উজ্জ্বল হয়ে গেছে। আর একটা অমিল ছিল। আপনি মাহিদের চেয়ে 2 ইঞ্চি লম্বা। কিভাবে বুঝলে? মাহিদ একদিন কথায় কথায় বলছিল, আমি ওকে বলেছিলাম আপনার পাশে নিজেকে অনেক ছোট লাগে, আপনি অনেক লম্বা, আপনার হাইট কত? মাহিদ হেসে বলেছিল আমার হাইট 6 ফিট, আর আমার ভাইয়া আমার চেয়েও 2 ইঞ্চি লম্বা। এখন তো দেখছি আমার হাইট আরো কমে এলো। আপনার মুখের দিকে আমার মুখ উঁচিয়ে তাকাতে হয়। খুশবুর লাস্ট কথাটা দুঃখের সহিত বললে আইদ খুশবুর কোমর জড়িয়ে ধরে বলে, এবার তাকাও। খুশবু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। আইদ খুশবুকে ছেড়ে দিতে লাগলেই খুশবু আইদের গলা জড়িয়ে ধরে। আইদ হেসে ফেললে খুশবু রেগে বলে, ইচ্ছে করে এমন করলেন? আইদ কিছু না বলে খুশবুকে নামিয়ে দিয়ে চলে যেতে যেতে বলে, বাইরে যাচ্ছি। আবার ঘুরে এসে খুশবুকে বলে, তোমার কিছু লাগবে? খুশবু ঘাড় নাড়িয়ে না বুঝালে আইদ চলে যায়, কারণ ও জানে কিছু লাগলেও খুশবু ওকে বলবে না। আইদ চলে যেতেই খুশবু জামা কাপড় গোছাতে সময় মাহিদের দেওয়া সেই চিরকুটটা পায়। খুশবু চিরকুটটা নিয়ে চুপচাপ বসে আছে। আইদ রাতে বাসায় এসে রুম অন্ধকার দেখে লাইট জ্বালিয়ে খুশবুকে বেডের সাথে হেলান দিয়ে ফ্লোরে হাঁটু মুড়িয়ে বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে মাথায় হাত রাখে। খুশবুর মাথা তুলে তাকালে আইদকে দেখে ওর চোখে মুখ লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। কিন্তু কেন কান্না করেছে এসব ভেবে আইদ কিছু বলার আগেই খুশবু চিরকুটটা ওর সামনে ধরে বলে, এটা আপনার কাছে কেন বলেন? এই একটা স্মৃতি তো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, সেটিও আপনি সরিয়ে দিতে চাইলেন? খুশবু কান্না করতে করতে কথাটা বললে আইদ কিছু বলতে লাগলে খুশবু ওকে থামিয়ে বলে, থাক, কিছুই বলতে হবে না। আপনি তখন বললেন না আপনাদের মাঝে অনেক অমিল ছিল? হ্যাঁ, সত্যি আপনাদের মাঝে অনেক অমিল, দুজনের ব্যক্তিত্বের অমিল। মাহিদকে ভালোবাসা সত্ত্বেও মাহিদ কখনো আমার হাতটা ধরার পর্যন্ত প্রয়োজন বোধ করেনি, আর আপনি কি করছেন? আমার উপর জোর খাটিয়েছেন। মাহিদ আপনার মতো বিকৃত মস্তিষ্কের ছিল না। খুশবুর কথাগুলো শুনে আইদ কয়েক কদম পিছিয়ে যায়। কথাগুলো মানতে কষ্ট হচ্ছে। বিয়ের দিন জোর খাটালেও এই দিন তো এমন কিছু করেনি। খুশবু নিজেও তো বাধা দেয়নি, তাহলে আজকে এসব বলছে কেন? আইদ কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। হ্যাঁ, সেদিনও চিরকুটটা নিয়ে এসেছিল, খারাপ কোনো উদ্দেশ্যে তো আনছিল না। কি মনে হয়ে এসেছিল নিজেও জানে না। যত্ন করে তো রেখেছিল, তার জন্য খুশবু ওকে ভুল বুঝবে এটা বুঝতে পারেনি। এই ঘটনার 2 দিনের মাথায় আদিবা বাসায় এসে কান্নাকাটি শুরু করে দেয়।
ওর বাবা মার কারণ জিজ্ঞেস করলেও ও কিছুই বলছে না, শুধু কান্নাকাটি করে যাচ্ছে। আইতকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে আদিবা উত্তেজিত হয়ে বলে, তোর বউ কোথায়? কোথায় সে? এরা দুই ভাই বোন মিলে কি শুরু করেছে? তোর বউয়ের জন্য তো আমার একটা ভাই আর আমাদের মাঝে নেই। আমার ভাইটাকে শেষ করে শান্তি হয়নি, এখন আবার ওর ভাইয়ের জন্য আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। নিধির বাবা আমাকে যা নয় তাই বলেছে, আমাকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলেছে, আমাকে আর বাড়িতে ঢুকতে দেবে না এই কথাও বলেছে। আদিবা আইতকে এসব বলে ওর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু জানো মাহিদের অ্যাক্সিডেন্টটা কেন হয়েছিল? ওই মেয়েটার জন্য। ওই মেয়েটার জন্য আইসক্রিম আনতে গিয়ে আমার ভাইটা আর আমাদের মাঝে নেই। যে মেয়ের জন্য তুমি তোমার এক ছেলেকে হারালে, সেই মেয়েকেই আবার তোমার আরেক ছেলে জীবনে আনলে, তাকেও শেষ করতে। রাক্ষসী একটা। উপর থেকে চেঁচামেচির শব্দ শুনে খুশবু নিচের দিকে অগ্রসর হলেই আদিবা আঙুলে তাক করে খুশবুকে দেখিয়ে কথাগুলো বলে। খুশবু এসব শুনে শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। আদিবাকে থামিয়ে আইত বলে, চুপ করো। কখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস? মাহিদের সাথে যা হয়েছিল ওইটা জাস্ট অ্যাক্সিডেন্ট, এর জন্য তুই কাউকে দায়ী করতে পারিস না। আদিবা আরো উত্তেজিত হয়ে যায়। বইয়ের হয়ে ওকালতি করাও শিখে গেছিস যে বড় বোনের মুখে মুখে কথা বলছিস? তোর বইয়ের হে আছে বলতে হবে। আমার সাদাসিধে ভাইটাকে তো ফাঁসি ছিলই, এখন আবার তোকেও হাত করে নিয়েছে। আদিবা চুপ করো। তুমি নিজেই কিন্তু প্রথম থেকে সিন ক্রিয়েট করছো। জামাইয়ের সাথে তোমার কি হয়েছে তুমি ক্লিয়ার করে না বললে কখন থেকে যা নয় তাই বলছো। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে যে তুমি তোমার ছোট ভাইয়ের বউয়ের সাথে এই বিহেভ করছো? বাবার ধমকে আদিবা কিছুটা নিভে যায়, কিছুক্ষণ চুপ থেকে বলে, নিধির বাবা বন্যার বিয়ে ঠিক করেছিল, বন্যা তো কিচ্ছুই বলেনি। আর আজ বিকেলে বন্যা সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছে, এখন হসপিটালে ভর্তি আছে। ওর অবস্থা খুব ক্রিটিক্যাল, আর তার জন্য ওর ভাই আমাকে জানায় তাই বলে হসপিটালে লোকজনের মাঝে সিন ক্রিয়েট করে বের হয়ে যেতে বলে। তার কারণ হিসেবে বন্যা খুশবুর ভাই রিদানকে ভালোবাসে আর ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, এমন একটা নোট ওর ঘর থেকে পাওয়া গেছে। রিদান আইদের সম্বন্ধের জন্য নিদের বাবা সবটার জন্য আমাকে দায়ী করছে। বন্যা সুইসাইড অ্যাটেম্প করেছে শুনে খুশবু আগের সব কথা ভুলে ওর মাথায় শুধু বন্যার চিন্তাই আসছে। মনে মনে প্রে করছে বন্যার যেন কিছু না হয়। আদিবার থেকে এসব শুনে আইত রেগে যায়। ভাইয়া তোকে দায়ী করে তোকে চলে আসতে বলেছে আর তুইও চলে আসছিস। বোনের এই অবস্থায় কোনো ভাইয়েরই মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তুই তো অস্বাভাবিকের মতো বিহেভ করতে পারিস না। তোর উচিত নয় এ সময় ওদের পাশে থাকা, তোর অসুস্থ শাশুড়িটার পাশে থাকা। আর নিত কোথায় তাকেও ফেলে এসে তুই সিন ক্রিয়েট করছিস। আমি কেন সিন ক্রিয়েট করছি তুই বুঝতে পারছিস না? আমি সবই বুঝতে পারছি আপু, বাট তুই কিছু না বুঝে অযথা সিন ক্রিয়েট করছিস। বন্যা যা করছে এটা ওর একতরফা ছেলে মানুষই ছাড়া কিছুই না। রিদান ভাই তোকে ভালোই বাসে না। রিদান ভাইয়ের দিক থেকে সে একদম ঠিক, তার জন্য তোরা না জেনে তাকে দায়ী করতে পারিস না। আইদ এখন এসব রাখো, এই বিষয়ে পরে কথা হবে। তুমি আদিবাকে নিয়ে হসপিটালে যাও, ওইদিকে কি পরিস্থিতি দেখো। এই সময় ওদের পাশে থাকা উচিত। বাবার কথা শুনে আইত আদিবাকে নিয়ে বের হয়ে যায়। ও চলে যেতে এতক্ষণ পর আইদের মা ডুকরে কেঁদে ওঠে। মাহিদের মৃত্যুর জন্য খুশবুকে দায়ী করে যা নয় তাই বলতে থাকে। আইদের বাবা কোনো মতেই ওনাকে সামলাতে পারছে না। এক পর্যায়ে উনি বলেন খুশবুকে উনি কিছুতেই ওনার আরেক ছেলের পাশে সহ্য করবেন না। খুশবুকে বাসা থেকে বের হয়ে যেতে বললে খুশবু পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এই সেই শাশুড়ি যে কিনা ওকে মেয়ের মতো ভালোবাসতো, আর সে আজ এই কথা বলছে। শাশুড়ির জেদের কাছে হার মেনে খুশবু সেদিন সত্যি বাড়ি থেকে বের হয়ে আসে। আজ 10 দিন খুশবু নিজের বাড়িতে। এই 10 দিন খুশবু আয়েদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি, আর না আয়েদ করেছে। খুশবু ভার্সিটিতেও যায় না আয়েদের সম্মুখীন হবার ভয়ে।
বন্যাকে 2 দিন পরে হসপিটাল থেকে বাড়ি আনা হয়। বন্যা এখন মোটামুটি সুস্থ। হাই ডোজের স্লিপিং পিল খেয়ে হাত কাটার সময় শরীরটা এখনো দুর্বল। আইজ সেদিন বন্যার ভাইকে রিদানের বিষয়ে সবটা খুলে বলে। বন্যার ভাইও বুঝতে পারে এতে রিদানের কোনো ভাবে ইনভলভ না। আইদ হসপিটাল থেকে পরের দিন বাসায় আসার পর জানতে পারে খুশবু ওই রাতেই চলে গেছে। পুরো ঘটনা না শুনেই আইদের খুশবুর উপর অভিমান হয়। মনে করে খুশবু এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিল, তাই আদিবার ওইসব কথার সূত্র ধরে চলে গেছে। খুশবু যে ওর মায়ের কারণে অনেকটা বাধ্য হয়ে চলে গেছে এই কথা আইদ জানে না। আইদের বাবা আজকে সময় সুযোগ বুঝে ছেলেকে সবটা জানিয়ে দেন। সবটা শোনার পর আইদ ওর মায়ের রুমে যায়। আচ্ছা আম্মু, তুমি তো তোমার 3 ছেলেমেয়ের মধ্যে মাহিদকে সবচেয়ে বেশি ভালোবাসতে। তোমার সেই মাহিদ একজনকে অসম্ভব ভালোবাসতো। সেই মেয়েটি আর কেউ নয়, বর্তমানে তোমার বড় ছেলের বউ। আমি নিজে কিন্তু এই বিয়েটা করতে চাইনি, তোমরাই দেখে শুনে দিয়েছ। আমিও প্রথমে কিছু কারণবশত খুশবুকে মন থেকে মানতে পারিনি, কিন্তু যখনই জানতে পেরেছি মাহিদ যে মেয়েটিকে এতটা ভালোবাসতো সে আর কেউ নয়, খুশবু, তখন থেকে খুশবুর প্রতি অন্যরকম মায়া কাজ করছে। সবসময় মনে হয়েছে আমার ভাই যে মেয়েটিকে ভালোবাসে আগলে রাখতে চেয়েছিল, ভাগ্যক্রমে সে যখন আমারই জীবন সঙ্গী হয়েছে তখন আমি নাই ওকে আমার মতো করে সারা জীবন আগলে রাখবো। ছোট ভাইয়ের ভালোবাসাকে সম্মান করে আমি খুশবুকে হাসি খুশি রাখতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল খুশবুকে খুশি রাখা মানে আমার ভাইয়ের এক অপূর্ণ ইচ্ছেকে খুশি রাখা। আইদের এসব কথা শুনে ওর মা ছলছল দৃষ্টিতে ওর দিকে তাকায়। আইদ মায়ের থেকে চোখ ফিরিয়ে দিয়ে বলে, মাহিদের সাথে সেই দিনটা খুশবু না থেকে যদি আমি থাকতাম তাহলে কি তুমি আমাকেও ওর মৃত্যুর জন্য দায়ী করে বাড়ি থেকে বের করে দিতে? তুমি যখন ওকে বাড়ি থেকে বের করে দিয়েছ তখন আমি ওকে বাড়ি ফিরিয়েও আনবো না, আর তোমাকেও আনতে বলবো না। এতটা অপমানিত হয়ে যখন বাড়ি ছাড়তে হয়েছে তখন আর ওকে এই বাড়িতে ফিরতেও হবে না, কিন্তু ওর সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে বলো না, এটা পারবো না। আইদের কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। খুশবুকে সেদিন অত রাতে বাসায় আসতে দেখে ওর মা বাবা রিদান সবাই বেশ অবাক হয়েছিল। খুশবু ফিচেল হেসে একটা কথা বলে রুমে চলে যায়। তোমাদের পাপের শাস্তি কিছুটা তো তোমাদের মেয়ের উপরে যাবেই। মেয়েকে সব সময় ঘরের কোণে মন মরা হয়ে বসে থাকতে দেখে খুশবুর মা এখন প্রতিটা ক্ষণে ক্ষণে নিজের ভুল বুঝতে পারে। লিভিং রুমে বসে ওর বাবা মা মেয়ের কথায় ভাবছিল, এমন সময় কলিং বেল বেজে উঠল। রিদান আসছে ভেবে রমেশা বেগম দরজা খুলে আইদকে দেখে অবাক হলেও খুশি মনে ওকে ভেতরে আসতে বলে। আইদ ভেতরে এসে খুশবুর বাবাকে সালাম দিয়ে জবাবের অপেক্ষা না করে সরাসরি খুশবুর রুমে চলে যায়। ঠাস করে দরজা লাগানোর শব্দে খুশবু ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে আইদকে সামনে দাঁড়ানো দেখে ভাবলাসীন ওর দিকে তাকিয়ে থাকে। তোমার উপর জোর খাটানোর রাইট আমার আছে, আর আমি কতটা বিকৃত মস্তিষ্কের তাও খুব ভালোভাবেই জানো। অনেক বাসায় শুয়ে বসে থাকা হয়েছে, কাল থেকে ভদ্রমের মতো ভার্সিটি আসবে। না গেলে কি করবেন? আইদ কথাটা বলে চলে যাচ্ছিল, খুশবুর কথা শুনে থেমে গিয়ে বলে, বেশি কিছু না, মন ভরে আদর করব। আইদ কথাটা বলে মিটমিট করে হাসছে, আর খুশবুর রাগ অভিমান ভুলে লজ্জায় উসখুস করছে। আইদকে নিজের সামনে এসে বসতে দেখে খুশবুর লজ্জাটা আরো বেড়ে যায়। আইদ খুশবুর দুগালে আলতো হাত রেখে মাথার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে কিছুক্ষণ খুশবুর দিকে তাকিয়ে থেকে খুশবুকে ছেড়ে উঠে যেতে লাগলে খুশবু সরি বলে ওঠে। আইদ না বুঝে তাকালে খুশবু বলে, ওদিন কি বলতে কি বলেছিলাম তার জন্য আমি সত্যিই দুঃখিত। অ্যাকচুয়ালি ওই চিরকুটটা আমি অনেক খুঁজেও পেয়েছিলাম না, যার জন্য আপনার ওইখানে দেখে ওইভাবে রিয়েক্ট করে ফেলেছিলাম। আইদের থেকে খুশবু কোনো উত্তর না পেয়ে মনে করে আইদ এখনো ওই বিষয়টা নিয়ে রেগে আছে, তাই ফের আবারও বলে,
কি হলো, কিছু বলছেন না কেন? আয়াত খুশবুর মুখের দিকে অপলকভাবে তাকিয়ে থেকে বলে, এভাবে রসকসহীন সরিতে কাজ হয়? তো সরি আবার কিভাবে বলে? বউরা যেভাবে মিষ্টি করে ভালোবেসে বলে সেভাবে বলো। ভালোবাসলে তো ভালোবেসে বলবো। খুশবু মুখ ফসকে কথাটা বলে ফেলে। আয়াতের দিকে তাকিয়ে অপরাধ বোধ জেগে ওঠে। আয়াত খুশবুর অবস্থা বুঝতে পেরে মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, সবাই কিন্তু সত্যি বলার সৎসাহস রাখে না। আমি ওইভাবে বলতে চাইনি। খুশবু একটু আমতা আমতা করে কথাটা বললে আয়াত আসছি বলে বের হয়ে যায়। খুশবু বুঝতে পারে আয়াত ওর কথাটায় খুব কষ্ট পেয়েছে। খুশবু মনে মনে ভাবে, আপনাকে ভালোবাসি কিনা জানি না, বাট এই কয়দিনে প্রতিটা মুহূর্তে আপনার কথা মনে পড়ছে। আমার অজান্তেই আপনি আমার মনে জায়গা করে নিয়েছেন। পরের দিন খুশবু ভার্সিটির জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে আসলে রিদানের সাথে ওর বাবা মাও অবাক হয়ে, কারণ এই কয়েকদিন ওনারা বলার পরেও খুশবু ভার্সিটিতে যায়নি। ভার্সিটি যাওয়ার পথে খুশবু রিদানকে বলেছে, ভাইয়া তুমি তো আমাকে এই কয়দিনে কিছুই জিজ্ঞেস করলে না, আমি সেদিন ওইভাবে কেন বাসায় আসছি। তোদের হাজবেন্ড ওয়াইফের মাঝে ঝামেলা হয়েছে, আবার তোরাই মিটিয়ে নিবি। এতে আমি যতই তোর ভাই হই কিনা, হাজবেন্ড ওয়াইফের মাঝে থার্ড পারসন ইনভলভ না হওয়াই ভালো। আমার তো আইদের সাথে ভার্সিটিতে দেখা হতো, আবার আগের মতোই স্বাভাবিক বিহেভ করছি। ও তো কখনো বুঝতেই দেয়নি তোর সাথে ওর কিছু হয়েছে। ভাইয়া আইদের সাথে আমার কিছুই হয়নি। রিদান এবার খুশবুর দিকে তাকিয়ে গাড়িটা সাইড করে ব্রেক করে বলে, কি হয়েছে ক্লিয়ার করে বলতো। আইদের সাথে কিছু হয়নি তাহলে? বন্যা সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছিল, ওর ভাই ওর বিয়ে ঠিক করেছিল তার জন্য। রিদান প্রশ্নবিদ্ধ চাহনিতে খুশবু রিদানকে সবটা না বলে কিছু কিছু বলে। রিদান তো সবটা শুনে শকড। রিদান কিছু একটা মনে হতেই চট করে বলে, তোর ননদ তোকে রাগের মাথায় কিছু এমন বলেছে যার জন্য তুই বাসা থেকে বের হয়ে আসলি? আর তোর শাশুড়ি বা কেন মেয়ের কথায় সমর্থন করলো? খুশবু আগে জানতো ওকে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে। সবটা বলার ডিসিশন নিয়েই কথাটা তুলেছিল। খুশবু মাথাটা নিচু করে বলতে থাকে, ভাইয়া আমি এইচএসসির পর ভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রথম যখন ঢাকায় আসি তখন আমি একজনকে ভালোবেসেছিলাম, আর সে আর কেউ নয়, আইদের ছোট ভাই মাহিত। ওর অ্যাক্সিডেন্টের দিনেও আমি ওর সাথেই ছিলাম। আমি নিজেই যখন ওর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করি, সেখানে ওর মা বোন তো করবেই, তাই না? রিদান এসব শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। নিজে দেশে আসার পর থেকেই এতটা ঝামেলা পাড়ি দিয়েছে যে বোনটার দিকে খেয়াল রাখাই হয়নি। বোনটার মনের মাঝেও কতটা ঝড় বয়ে গেছে তা এখন ওর নিঃশব্দে কান্না দেখেই বুঝতে পারছে। রিদান খুশবুর মাথাটা নিজের বুকে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আইদও কি তোকে দোষারোপ করে? খুশবুর ঘাড় নাড়িয়ে না বুঝালে রিদান বলে, আইদকে নিয়ে তোর কোনো অভিযোগ আছে? আবারও খুশবু ঘাড় নাড়িয়ে না বুঝালে রিদান বলে, আমার কথাগুলো মন দিয়ে শোন। তোর ননদ থাকবে তার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি জোর গেলে বেড়াতে আসবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতেও পারে, কারণ তার বাবার বাড়ি তার থাকার রাইট আছে। তাদের জন্য তোর যতটুকু করার হাসি মুখে করবি। আর কোনো ব্যক্তিরই শ্বশুর শাশুড়ি সারা জীবন বেঁচে থাকে না। তারা যতদিন থাকবে মাথার ওপরে নিজের ছায়া মনে করবি। তাদের কথায় যদি কিছু মনে করিস তাহলে মায়ের কথা মনে করে দেখবি, সেও কিন্তু এইরকম করছে। তার ভুলের মাসুল হিসেবে হাসি মুখে ব্যাপারটা সামলে নিবি। আর তোর কাছে প্লাস পয়েন্ট তো আইদ তোর পাশেই আছে। কারো কথা আইদের সাথে কোনো রকম ঝামেলা করবি না। সে তোর হাজবেন্ড, বাকিটা জীবন তার হাত ধরেই কাটিয়ে দেওয়ার চিন্তা করে কিছুটা কম্প্রোমাইজ করে নিবি। দোষ গুণ ভুল সবকিছু মিলিয়েই মানুষ, কেউ নিখুঁত নয়। ভালো গুণটাকে ভালোবাসবি, তার খারাপ গুণটাকেও ভালোবেসে শুধরে দিবি। খুশবু চোখ মুছে ভাইয়ের দিকে তাকালে রিদান বলে, একটা সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন। আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, ভাইয়ের মতো একই ভুল করিস না। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু সারা জীবনের জন্য একটা ক্ষত হয়ে যায়। থ্যাংক ইউ ভাইয়া, তোমার কথাগুলো আমার জন্য অনেক প্রয়োজন ছিল। আয়াত প্রথম থেকেই ওর দায়িত্বে অটুট ছিল, কিন্তু আমি সত্যিই কখনো আয়াতকে বোঝার চেষ্টা করিনি।
এখন থেকে বোঝার চেষ্টা করো। রিদানের কথা শুনে খুশবুর লজ্জা পেয়ে যায়। রিদান সেদিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভ করতে করতেই রিদান বলে, বন্যার এখন কি অবস্থা? খুশবু অবাক দৃষ্টি দেখে রিদান বলে, এতটা অবাক হওয়ার মতো কিছু নেই, জাস্ট নিজের বিবেক থেকে গেস করছি। খুশবু একটু মন খারাপ করে বলে, জানি না ভাইয়া, ওই দিনের পর থেকে আর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। দেখতে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারিনি, আর ওর ফোনটাও অফ। এই মেয়ে মরলে তো আমাকে পুরো ফাঁসিয়ে দিয়ে যেত। ভাইয়া, ও তোমাকে সত্যিই ভালোবাসে। আমি বাসি না। তাতে কি, বিয়ের পর বাসবে। রিদান খুশবুর দিকে ভুরু কুচকে তাকালে খুশবু ভয়ে ভয়ে চুপ হয়ে যায়। ভার্সিটিতে এসে খুশবু গাড়ি থেকে নামতেই সামনে আইত পড়ে। আইত এতক্ষণ খুশবুর জন্যই অপেক্ষা করছিল। এত দেরি হবার আইত ভেবেছিল খুশবু আসবে না। রিদান ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়, কিন্তু বন্যা অমন একটা কাজ করায় রিদান মনে মনে গিল্টি ফিল করছে। সেদিন মেয়েটা না হলেও ওকে 100 বার কল দিয়েছিল, সাথে অসংখ্য টেক্সট, যার কোনোটাই রিদান সিন করাও প্রয়োজন মনে করেনি। আইদ আর খুশবু কেউ কিছু বলছে না, দুজনেই চুপচাপ। নীরবতা ভেঙে খুশবু বলে, আজকে ক্লাস করব না। আইদের জবাবের অপেক্ষা না করেই ওর গাড়িতে উঠে বসে। আইদ খুশবুর মনোভাব বুঝতে পেরে ফোন বের করে রিদানকে কল দেয়। রিদান কল রিসিভ করতে আইদ সালাম দিয়ে বলে, ভাইয়া, আমার ক্লাসটা একটু ম্যানেজ করে নেবেন। আমার বোনের খুশির জন্য একটু কেন, অনেকটাই ম্যানেজ করতে পারবো। রিদানের কথা শুনে আইদ মুচকি এসে ফোনটা রেখে গাড়িতে উঠে বসে। কোথায় যাবে? আদিবা আপুর ওখানে বন্যাকে দেখতে। আপু, অত কথা শোনানোর পরও ওখানে যেতে চাচ্ছ? তাতে কি, আপুর রাগের মাথায় বলেছে, মন থেকে তো বলেনি। আইদ আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। বন্যাদের বাসার সামনে এসে গাড়ি পার্ক করে খুশবুকে সাথে নিয়ে দরজার কাছে এসে কলিং বেল দেয়। খুশবু মুখে কথাটা বললেও ভিতর ভীষণ অস্বস্তি হচ্ছে। দরজা খুলে দেয় আদিবার হাজবেন্ড। আইদের সাথে খুশবুকে দেখে সে নিজেও অবাক হয়। খুশবু তাকে সালাম দিলে সে সালামের উত্তর দিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। আদিবা কিচেন থেকে কে আসছে দেখতে এসে ওদেরকে দেখে কেমন রিয়েক্ট দেওয়া উচিত বুঝতে পারছে না। খুশবু সালাম দিলে আদিবার ধ্যান ভাঙে। সালামের উত্তর দিয়ে ওদেরকে বসতে বলে। নিধি কোথায় আপু? ঘুমাচ্ছে। আচ্ছা আপু, আমি আন্টির সাথে দেখা করে আসি। খুশবুর নর্মাল বিহেভে আদিবার সাথে ওর হাজবেন্ডও শকড, কারণ আদিবা নিজেই একদিন ওর হাজবেন্ডকে বলেছে সে রাগের মাথায় খুশবুকে অনেক বাজে কথা শুনিয়ে ফেলেছে। খুশবুকে কি তুই জোর করে নিয়ে আসছিস? আদিবার প্রশ্নে আইদ বলে, না, ও নিজের ইচ্ছাতেই আসছে। না হলে আমার কোনো ইচ্ছা ছিল না ওকে তোর এখানে নিয়ে আসার। আসছে জন্য কি এখন বের করে দিবি? আইদ, তুই আমার উপর এখনো রাগ করে আছিস? যার রাগ করে থাকার কথা সেই রেগে নেই, সেখানে আমি রাগ করার কে? কিন্তু ওর জায়গায় আমি হলে কখনোই আসতাম না। ভাই, আমি একটা কথাও মন থেকে বলি নাই। রাগের মাথায় কি বলতে কি বলছি আমি কিছুই জানি না। আদিবা কথাটা বলতে বলতে কেঁদে ফেলে। এর মাঝে আইদকে দুদিন কলও করেছে, বাট আইদ রিসিভ করছিল না। আইদ বোনকে কাঁদতে দেখে একটু নরম হয়ে বলে, আমার খারাপ লাগছিল কেন তুই জানিস আপু? তুই মাহিদকে নিয়ে ওকে যা নয় তাই বললি। আমি নিজে যেখানে প্রথম থেকে মাহিদের বিষয়টা জানার পরও ওকে হার্ট করে এই বিষয়ে কিছু বলিনি, সেখানে তুই ওকে মাহিদকে নিয়ে যা নয় তাই কথা শোনালি, তাও বাবা মায়ের সামনে। মাহিদের মৃত্যুর জন্য ওকে দায়ী করলি। যে মেয়েটা এখনো মাহিদের কথা ভেবে প্রতিনিয়ত চোখের পানি ফেলে, তাকে কিভাবে আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করব? ওর মনে এখনো মাহিদ যতখানি জুড়ে আছে তার সীমিত ভাগ জায়গাও আমি নিতে পারিনি। তারপরও ওর উপর আমার কোনো অভিযোগ নেই। কাকে নিয়ে অভিযোগ করব বলতে পারিস? যে ভাই আমার কলিজার একটা টুকরা ছিল, যার জন্য ছোট থেকে আমি আমার পছন্দের পেন্সিল, রাবার, ব্যাট বল থেকে শুরু করে সবটা ছেড়ে দিয়েছি, কখনো তার থেকে কিছু নেইনি। আর দেখ, সে অজান্তেই তার ভালোবাসার মানুষটিকেই নিজের জীবনের বিনিময়ে আমার করে দিয়ে গেছে। খুশবু মাহিদকে ভালোবাসে, ও সারা জীবন মাহিদকে ভালোবেসে যাক
এতে আমার কোনো আফসোস নেই, বরং ওর নিখুঁত ভালোবাসায় ওর প্রতি আমার আরও সম্মান বেড়ে গেছে। আমি বেশি কিছু চাই না, আমি শুধু মাহিদের ভালোবাসার মানুষটিকে মাহিদের মতো করে না পারলেও নিজের মতো করে আগলে রাখতে চাই। আদিবা ভাইয়ের কথা শুনে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আইত নিজেও চোখের পানিটা মুছে ফেলে। উপস্থিত আদিবা হাজবেন্ডের ও ইমোশনাল হয়ে গেছে। খুশবু বন্যার মাকে ঘুমোতে দেখে নিচে এসে আইদের বলা কথাগুলো শুনে ফেলে। খুশবু মনে মনে ঠিক করে যে মানুষটি ওকে নিয়ে এত ভাবে তাকে আর যাই হোক কখনো অসম্মান করবে না। আইদের প্রতি মনে পুষে রাখা ভুল ধারণা যেন নিমিষেই কেটে গেছে। আইদ আদিবাকে ছেড়ে পেছনে ঘুরে খুশবুকে দেখে থমকে যায়। খুশবু এদিকে ওদিকে তাকিয়ে নিজের চোখের পানিটা আড়াল করে ঠোঁটের হাসি টেনে বলে, আন্টি ঘুমাচ্ছে, বন্যাকে কোথাও দেখলাম না। ঠিক তখনই বন্যাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা যায়। বন্যা ওয়াশরুমে ছিল, এর জন্য খুশবু বন্যাকে দেখেনি। বন্যা নিজেও এ সময় খুশবুকে দেখে অবাক হয়। খুশবু বন্যার দিকে তাকিয়ে দেখে নাদুস নুদুস হেলদি মেয়েটা আগের চেয়ে অনেকটা শুকিয়ে গেছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। সব সময় হাসি খুশি থাকা মুখটা বিস্ময় হয়ে আছে। কেউ কোনো কথা বলে না। দুই বান্ধবী দুজনের দিকে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকে। পরক্ষণেই খুশবু মুখ ফিরিয়ে নিয়ে আইদের পাশে দাঁড়িয়ে হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে বলে, চলেন যাওয়া যাক, আপনার তো ক্লাস আছে, এমনিতেই একটা ক্লাস মিস হয়ে গেল। খুশবুর কথা মতো আইদ চলে যেতে লাগলে আদিবা আর ওর হাজবেন্ড যেতে দেয় না। আদিবা খুশবুকে সেদিনের জন্য সরি বললে খুশবু বলে, আপু, আপনি বয়সে আমার অনেক বড়, এইভাবে বলে আমাকে ছোট করবেন না। আমি ওইসব কথা ধরে থাকলে আজকে এখানে আসতাম না। আসছো তাতে আমি অনেক খুশি হয়েছে, কিন্তু এখন না খেয়ে এভাবে চলে গেলে আমি সত্যি মনে করব তুমি এখনো আমাকে মাফ করতে পারোনি। আমি এখন রান্না করব, তোমরা লাঞ্চ করে তারপর যাবে। আদিবা খুশবুকে কথাটা বললে খুশবু আর কিছু বলতে পারে না। আইদ বলে, আপু, মাত্র 10টা বাজে, 11টায় আমার একটা ক্লাস আছে, এখন গেলে ক্লাসটা ধরতে পারবো। এমনিতেই একটা ক্লাস মিস গেল। তুই যা, তোকে কেউ থাকতে বলেছে? পরে এসে খুশবুকে নিয়ে যাস। বোনের কথা শুনে আইদ চোখ ছোট ছোট করে বোনের দিকে তাকিয়ে সোফায় ধপ করে বসে পড়ে। যাব না, কি করবি? আইদের কাণ্ডে আদিবা আর ওর হাজবেন্ড মুখ টিপে হাসতে থাকে। খুশবু খেয়াল করে বন্যার মুখটাও হাসি হাসি। আদিবা মুখ টিপে হেসে বলে, কেন, তোর না ক্লাস আছে? যা যা, ক্লাস মিস দিস না। আমি এমনিতেও আজকে আর ভার্সিটি যেতাম না। রিদান ভাইয়াকে আসার আগেই বলে আসছি, ভাইয়া ম্যানেজ করে নিবে। রিদানের কথা শুনে বন্যা ভাই ভাবির সামনে অস্বস্তি বোধ করে। আইদ ইচ্ছা করে কথাটা বলে সবার এক্সপ্রেশন বোঝার জন্য, কিন্তু ওর বোন আর দুলাভাইয়ের দিকে তাকে কিছুই বুঝতে পারল না। আদিবার রান্নার বন্দোবস্ত করতে কিচেনে চলে যায়। আইদের দুলাভাই আইদ আর খুশবুকে রুমে যেয়ে রেস্ট নিতে বলে। খুশবুর নিজেরও মনে মনে অস্বস্তি হচ্ছিল, বিশেষ করে বন্যাকে এড়িয়ে যেতে গেস্ট রুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর আইত রুমে এসে খুশবুকে বেডের এক কানিতে আনমনে বসে থাকতে দেখে ওর পাশে ঠাস করে শুয়ে পড়ে। খুশবু হকচকিয়ে ওঠে। আইতের দিকে তাকালে আইত বলে, কালকের থ্রেড শুনে ভয় ভয় ভার্সিটি আসছিলে নাকি? ভয় পাওয়ার কি আছে, আপনার তো আমার উপর জোর খাটানোরও রাইট আছে। খুশবুর খোঁচা দিয়ে বলা কথা শুনে আইদ কিছুই বলে না। খুশবু আইদের থেকে কোনো জবাব না পেয়ে ওর দিকে তাকিয়ে দেখে ও ওর দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টিতে কিছু একটা ছিল, যার জন্য খুশবু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। খুশবু আইদের থেকে চোখ সরিয়ে নিলে আইদ বলে, আমাকে মিস করো না? আমার ঘরটা কিন্তু তোমাকে মিস করে। অনেক ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কি যেন মিসিং। আমার পাশের বালিশটাও তোমাকে মিস করে। খুশবু ঝটপট প্রশ্ন করে ফেলে, পাশের বালিশের মানুষটা মিস করে না? সেও করে। জোর খাটানোর জন্য? খুশবু মুখ ফসকে কথাটা বলে আইদের দিকে তাকিয়ে দেখে ও চুপচাপ ওর দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই বলে, তোমার বাধা দেওয়া উচিত ছিল।
একথা শুনে খুশবু আর কিছুই বলতে পারে না। সত্যিই তো, শুধু আইদের দোষ দেওয়া যায় না। প্রথম দিন ঘোরের মাঝে আইদকে মাহিদ ভেবেছিল, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। আর দ্বিতীয় দিন তো কোনো রূপ বাধা দেওয়ার চেষ্টা করেনি। খুশবুকে চুপচাপ বসে থাকতে দেখে আইদ বলে, ডোন্ট ওয়ারি, তোমার পারমিশন ব্যতীত আর কখনো তোমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করব না। যেখানে ভালোবাসা নেই সেখানে সব কিছুই বিষাদ লাগে, পরে অপরাধ বোধে ভুগতে হয়। এসব শুনে খুশবুর খুবই অস্বস্তি হচ্ছে। ওকে অস্বস্তিতে দেখে বাঁচাতে নিধি দৌড়ে এসে আইদের বুকের উপর ঠাস করে বসে পড়ে। কি ব্যাপার মাম, আজকে মামনিকে চোখে পড়লো না আগে মামার কাছে? আইদের কথা শুনে নিধি খিলখিল করে হেসে ওইভাবেই থেকে খুশবুর গলা জড়িয়ে ধরে কাছে টেনে ওর গালে চুমু দেয়। খুশবু হেসে নিধির গালে চুমু দিলে নিধি আইদকে চুমু দিয়ে খুশবুকে বলে, মামনি এবার মামাকে দাও। কি দেব? আমি দাও। নিধির কথা শুনে খুশবুর মুখভঙ্গি দেখে আইদের হাসি পেলেও এমন ভাবে থাকে যেন নিধির কোনো কথাই ওর কানে আসেনি। বেশিক্ষণ আর এভাবে থাকতে পারে না। যখন নিধি ওকে ঝাঁকিয়ে বলে, মামা তোমার গালটা এগিয়ে দাও, তুমি তো দেখছি কিছুই জানো না। মামাম যখন আমাকে হামি দেয়, বাবাও তো তখন গালটা এভাবে এগিয়ে দেয়, নিজের গালে হাত দিয়ে দেখিয়ে যায়। মাম, তুমি অনেক বড় হয়ে গেছো। তুমি আর এখন থেকে মাম্মা বাবার সাথে থাকবে না, তোমার ফুপির সাথে থাকবে। আইদ কথাটা বলতে বলতে দ্রুত ওখান থেকে কেটে পড়ে। আইদকে এভাবে পালিয়ে যেতে দেখে খুশবু হেসে ফেলে, কিন্তু ওর জন্য তো ভালোই হয়েছে, না হলে নিধির জেদের কাছে হার মেনে লজ্জায় শেষ হয়ে যেত। 1:30টার দিকে সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে। বন্যার মা নিচে আসে না, এর জন্য ওনার খাবারটা আদিবা উপরে দিয়ে আসছে। এর মাঝে খুশবু বন্যার মায়ের সাথেও দেখা করে আসছে, কিন্তু বন্যার সাথে একটা কথাও বলেনি। বন্যাও ওদের সাথে খেতে বসেছে। বন্যা বারবার খুশবুর সাথে কথা বলার চেষ্টা করেও লাভ হয়নি। এখন আর না পেরে ভাই ভাবির সামনেই আইদকে উদ্দেশ্য করে বলে ফেলে, বিআই সাহেব, আপনার মিসেস এত অহংকারী কেন? একটু সুন্দরীর জন্য কি সবার মাথা কিনে নিয়েছে? বন্যার এমন কথা শুনে সবার সাথে খুশবু ওর দিকে তাকায়। আইদ মুচকি হেসে বলে, আমার মিসেস অহংকারী হতেই পারে, কিন্তু বেস্টি অহংকারী কিনা সেটা তুমি ভালো জানো। বাট বিয়ান সাহেবা, আপনার কেন আমার মিসেসকে অহংকারী মনে হলো? আসার পর থেকে আমার সাথে একটা কথা বলছে না। কথা বলবে না তো আসছে কেন? দেখতে আসছি, কথা বলতে তো আসিনি। দুই বান্ধবীর এমন ঝগড়ার মাঝে নিধি দৌড়ে এসে আইদকে বলে, মামা তখন তুমি পালিয়ে গেলে কেন? মামনি তোমাকে হামি দিতে না পেরে কত মন খারাপ করছিল জানো? নিধির এমন আজগুবি বানানো কথা শুনে খুশবু খাওয়া ভুলে হা করে তাকিয়ে আছে। খুশবুর অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। তার উপর আবার আইদ বলে, সত্যি মন খারাপ করছিলা? খুশবু এবার রাগে দুঃখে লজ্জায় কেঁদেই ফেলে। ওকে কাঁদতে দেখে সবাই ভ্যাবাচাকা খেয়ে ফেলে। আইদ ওকে কাঁদছে কেন জিজ্ঞেস করলে খুশবুর নাক টানতে টানতে বলে, আপনি নিধির ওই আজগুবি বানানো কথা সত্যি ভেবে নিলেন? আইদ অবাক হয়ে যায়। খুশবু এই কারণে কাঁদছে? ওর মাঝে এতটা বাচ্চা মেয়ে লুকিয়ে আছে, আজকে এই পরিস্থিতি ক্রিয়েট না হলে তো বুঝতেই পারতো না। আইদ বোন দুলা ভাইকে মিটমিট করে হাসতে দেখে রেগে, তোরা হাসছিস কেন? তোর ওই পাকনা মেয়ে তোদের মান সম্মান তো শেষ করেছেই, এখন আবার আমার পিছে লাগছে। মেয়ে কি এখনো ছোট আছে যে মেয়ের সামনে তোদের প্রেম জেগে ওঠে? সেদিন একবার রিদান ভাইয়ের সামনে তো আমাকে লজ্জায় ফেলেছিস, সাথে তোদের মান সম্মানেরও ছিটে ফোঁটা বাদ রাখিনি। আইদের এমন কথা শুনে ওর বোন দুলাভাই মুখটা কাচুমাচু করে ফেলে। মেয়েটা একটু পাকনা ঠিক আছে, তাই বলে ওদের নিয়ে এমন লজ্জাজনক কথা বলবে? রিদানের নাম শুনে বন্যা আবারও অস্বস্তি বোধ করে। ওই ঘটনার পর থেকে ভাইয়ের সাথে ওর নীরব ঝগড়া চলছে।
কেউ কারোর সাথে কথা বলে না। ভাবির জোড়াজুড়িতে আজকেই প্রথম একসাথে খেতে বসেছে। আদিবা নিধিকে খেলতে পাঠিয়ে দেয়, না হলে মেয়েটা আরও কি সব বলে সবার খাওয়াটাই মাটি করে দেবে। খাওয়ার শেষ পর্যায়ে খুশবুর ফোনটা বেজে উঠলে খুশবু রিদানের নাম্বার দেখে সবার দিকে এক নজর তাকিয়ে ফোনটা কানে ধরে। আইত পাশে বসার জন্য আগেই খেয়াল করেছে রিদান ফোন করেছে। রিদান খুশবুকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে, কোথায় আছিস? আদিবাপুরে, এখানে। এমন কিছুই আইডিয়া করছিলাম। তোকে তো আমি খুব ভালো মতোই চিনি। যাকগে, আমার আইডিয়াটা মিলে গেল। তোর আশেপাশে তো ফ্রেন্ড আছে। ভাইয়া কেন? ভাইয়া শুনে বন্যার সাথে সাথেই সেদিকে তাকায়। ফোনটা লাউডে দে। ভাইয়া সবাই একসাথে লাঞ্চ করছি। সো হোয়াট? সবার সামনে যখন আমাকে নিয়ে কথাটা উঠেছে, তখন আমারই বিষয়টা ক্লিয়ার করা উচিত। পাশ থেকে আইত সবটাই শুনতে পাচ্ছিল, এর জন্য ও নিজেই ফোনটা হাতে নিয়ে লাউড স্পিকার অন করে দেয়। খুশবু, তোকে যা বললাম তাই কর। এখনো চুপ আছিস কেন? ভাইয়া ফোনটা লাউডেই। খুশবুর কথা শুনে রিদান জোরে একটা শ্বাস ফেলে বলে, মিস বন্যা শুনতে পারছেন? আই হোপ আপনি শুনতে পারছেন। একটা কথা বলেন তো, আপনার সাথে কি আমার কোনো রিলেশন ছিল, নাকি আমি আপনার সাথে কোনো রকম কমিটমেন্টে ছিলাম যার জন্য আপনি এমন একটা ডিসিশন নিলেন? একজন স্টুডেন্টের বাইরে আপনার সাথে আমার কোনো রকম বাড়তি কথা হয়েছে? বলেন তো। আমার মনে হয় না। আপনি যে আমার বোনের খুব ভালো ফ্রেন্ড, এটাও কিন্তু আমার অজানা ছিল। না আপনি আমাকে খুশবুর ভাই বলে জানতেন, না আমি আপনাকে খুশবুর বেস্ট ফ্রেন্ড বলে জানতাম। আর 5টা স্টুডেন্টের মতো বোনের ক্লাসমেট হিসেবে জেনেছি। এর বাইরে কখনো নজর দেওয়ার চেষ্টাও করিনি। কাজে আমার বোন তো কিন্ডারগার্টেনে পড়ুয়া বাচ্চা মেয়ে না যে কার সাথে মিশছে, কথা বলছে, তা আমার দেখে রাখতে হবে। আমি যে খুশবুর ভাই এটাও আপনি কিছুদিন আগে জেনেছেন। তাহলে বলতে পারেন আপনার এমন ছেলে মানুষই কোথায় আমি বা আমার বোন দায়ী? আপনি যেমন আপনার ভাইয়ের কাছে ইম্পর্টেন্ট, আমার বোনের আত্মসম্মানও আমার কাছে ইম্পর্টেন্ট। আমি যদি জানতাম খুশবু আজ আপনাদের ওইখানে যাবে, আমি কখনোই অ্যালাউ করতাম না। আপনার মতো বেস্ট ফ্রেন্ড ওর দরকার নেই, যার কিছু ছেলে মানুষের জন্য রাত 1টার দিকে ওকে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসতে হয়। এসবের মাঝে যদি আইব কোনোভাবে জড়িয়ে থাকতো, তাহলে ভাই হিসাবে আমার যা করা উচিত মনে হতো আমি তাই করতাম। আপনি তো মরতেন, সাথে আমার বোনটার সংসারটাও ভাঙতেন, আর অকারণে আমাকেও ফাঁসিয়ে যেতেন। কি হলো বলেন, কার জন্য এমন একটা ডিসিশন নিয়েছেন? লাস্ট কথাটা রিদান ধমকে বললে বন্যা কেঁপে ওঠে। বন্যার ভাইও মাথা নিচু করে বসে আছে। ভাইয়া চুপ করো না। তুই চুপ কর। আর আমি তোর সাথে কথা বলছি না, তোর বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছি। মিস পড়না, আপনার আনসারটা আমি দিয়ে দিচ্ছি। আপনি এমন একজনের জন্য এমন একটা কাজ করলেন যে আপনাকে ভালোবাসে না। আপনার জন্য কথাটা কষ্টদায়ক হলেও এটাই সত্যি। একজনের ভালোবাসা না পেয়ে কি আপনার মরতে হবে? কেন? আপনার মা আপনাকে ভালোবাসে না? আপনার ভাই আপনাকে ভালোবাসে না? আমি তো শুনেছি ছোটবেলায় আপনার বাবা মারা গেছে। আপনার ভাই আপনাকে বাবার ছায়াতলে মানুষ করেছে। এইসব করার আগে কি আপনার একবারও তাদের মুখটা মনে পড়লো না? একটা কথা বলেন তো, আপনি আমাকে কতদিন ধরে ভালোবাসেন? জোর গেলে 1 বছর, কারণ তার আগে তো কোনোভাবে আপনার সাথে আমার দেখাই হয়নি। এখন আবার আপনি বলবেন না যে অনেক আগেই আপনি আমাকে কোথাও দেখেছিলেন আর সেখান থেকেই আপনি আমাকে ভালোবাসেন। এমন কোনো ফিল্মি ব্যাপার আমাদের মাঝে হয়েছে বলে আমার মনে হয় না। আপনি আপনার বড় জোর 1 বছরের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে বলেন? আর একবারও কি আপনার অসুস্থ মায়ের মুখটা মনে পড়েনি? আপনাকে বাবার মতো আগলে রাখা ভাইয়ের মুখটা মনে পড়েনি? আপনার এমন পাগলামিতে সে কতটা মানসিক পীড়ায় ভুগতে পারে? আপনার মা ভাইয়ের 20 বছরের আদর যত্ন ভালোবাসার কাছে আপনার 1 বছরের একপাক্ষিক ভালোবাসা বেশি হয়ে গেল? বন্যা এসব শুনে নিঃশব্দে কেঁদেই যাচ্ছে। রিদানের বলা একটা কথাও তো মিথ্যা না। বন্যার ভাইয়েরও এখন কেন জানি রিদানকে খুব ভালো লাগছে। রিদান কিছুক্ষণ চুপ থেকে বলে, গতকাল আমার স্ত্রীর সাথে আমার সেপারেশনের 1 বছর হয়েছে। আপনি বলেন 1 বছরে কি কাউকে ভুলে যাওয়া এতই সহজ? সে আমার লাইফে প্রথম নারী যাকে আমি ভালোবেসেছি। সময়ের সাথে সাথে ভালোবাসাটা ফুরলেও সে আমার মনের সারা জীবন অনেকটা সম্মানের জায়গাতে থাকবে। আপনার ভালোবাসাকেও আমি সম্মান করি,
তাই বলে জোর করে মনের বিরুদ্ধে তো কাউকে ভালোবাসা যায় না। আপনি যথেষ্ট ম্যাচিওর একটা মেয়ে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝেছি। আমি ভুল কাউকে ভালোবাসিনি। বন্যার এমন জবাব শুনে সবাই থ মেরে যায়। রিদান তো ভেবে পায় না ও এতক্ষণ ধরে কাকে বোঝাচ্ছিল। আমি এতক্ষণ ধরে তোমাকে বোঝাইলাম। এই তো এতক্ষণ পর স্টুডেন্টের বাইরে একটা কথা বলুন। হোয়াট? এতক্ষণ তো স্যারের মতো আপনি আপনি করে লেকচার দিচ্ছিলেন। কয়েকদিন আপনার লেকচার মিস দেওয়ায় সত্যি অনেক মিস করছিলাম। থ্যাংক ইউ স্যার, নিজে থেকে ফোনে দিয়ে এত বড় একটা লেকচার দেওয়ার জন্য। বেয়াদব মেয়ে, টাইম ওয়েস্ট করে তোমার সাথে কথা বলতে চাওয়াটাই আমার ভুল হয়েছে। খুশবু, তুই এখনই ওখান থেকে চলে আসবি। ওই মেয়ের আশেপাশে থাকলে তুইও এমন বেহায়া হয়ে যাবি, ওর থেকে দূরে থাকবি। বেহায়া হবার আগেই তো বোনকে বিয়ে দিয়ে দিলেন। বন্যা কথাটা বলে দেখে ফোনটা আগেই কেটে গেছে। বন্যা এতক্ষণ এসব বললেও এবার ভাই ভাবির দিকে তাকিয়ে মাথাটা নামিয়ে নেয়। বন্যার ভাই উঠে যেতে যেতে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, তোমার ননদের মাথার ভূত যে নামার না, তা আমার বোঝা হয়ে গেছে। যা ইচ্ছা করুকা, আমি আর ওর বিষয় কিছুই বলবো না। বন্যা বসা থেকে উঠে ভাইয়ের কাছে ছুটতে গিয়ে জড়িয়ে ধরে। সরি ভাইয়া, আমি আর কখনোই অমন কিছু করব না। ছাড়ামায়, আমি কারোর ভাই না। বন্যাকে ছাড়িয়ে চলে যেতে লাগলে বন্যা আদিবাকে জড়িয়ে ধরে বলে, ভাবি বোঝো না ভাইয়াকে। আমাকে কি বোঝাবে? আগে তোর রিদান স্যারকে বুঝিয়ে তারপর আমাকে বোঝাতে আসিস। বন্যার ভাই কথাটা বলে চলে গেলে বন্যা অবাক হয়ে ওর ভাবির দিকে তাকালে আদিবা হেসে বলে, এবার কাজে লেগে পড়ো, পারমিশন তো পেয়ে গেলে। সত্যি ভাইয়া পারমিশন দিয়ে গেল? বন্যা খুশি হয়ে কথাটা বললে আইদ বলে, আগেই এত খুশি হবার কিছু নেই। রিদান ভাই এত সহজে পাত্তা দিবে না। দেখলে না, বোনকেই তোমার থেকে দূরে থাকতে বলল, তাও যে ভালো আমার থেকে দূরে থাকতে বলেনি। আইদের লাস্ট কথা শুনে আদিবা আর বন্যা হেসে ফেলে। খুশবু আইদকে মনে মনে বেহায়া উপাধি দেয়। এভাবে আইদ আর খুশবুর ছোট ছোট খুনসুটির মাঝে 1 মাস কেটে যায়। এই 1 মাসও খুশবু ওরে ভালোবাসতেই আছে। আইদ ওকে কখনো ভালোবাসার নেওয়ার কথা না বললেও সবসময় ওর ভালো মন্দ খেয়াল রাখছে। খুশবু আইদের প্রতি দুর্বল হয়ে গেছে। আস্তে আস্তে আইদ ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। আইদকে ওদের বাসায় থাকতে বলার ইচ্ছা হলেও লজ্জায় আর বলতে পারে না। খুশবু জানে আইদ ওর আগের সব কথা ধরেই ওর বাবা মা রিদান থাকার কথা বললেও থাকে না। এদিকে বন্যা রিদানকে এখন আরো সাহসের সাথে জ্বালায়। রিদানের ধমকা ধমকিও এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। কোনোভাবে রিদানকে বাগে আনতে পারছে না। এর জন্য বন্যা ও ঠিক করে ওকে নিজের মতো ছেড়ে দেবে। ওর দিকে চিন্তা করলে সত্যিই তো ওর নতুন করে কাউকে নিয়ে ভাবতে সময় দরকার। এভাবে প্রথম প্রথম জ্বালিয়ে বন্যা নিজের থেকেই নিভে যায়। বন্যার হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়ায় রিদানকে প্রথম প্রথম ভাপালেও পরে আর এসবে বিষয়ে কিছু ভাবে না। মনে করে ওর ভুল বুঝতে পেরেছে। খুশবু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, ওর এই বাসায় আসা 1.5 মাস হয়ে যাচ্ছে। এই 1.5 মাসে ওর শ্বশুর ওকে প্রায় ফোন দেয়, মাঝে একদিন এসে দেখাও করে গেছে। কিন্তু মা ছেলের নীরব মান অভিমানের উনি কিছুই বলেন না, কারণ ওনার স্ত্রীকে উনি অনেক বুঝিয়েও অক্ষম। খুশবুর বাবা মাও খুশবুর এখানে থাকাটা স্বাভাবিকভাবেই নিচ্ছে, কারণ এই বিষয়ে রিদান আগে বলে দিয়েছে খুশবুর যতদিন ইচ্ছা এখানে থাকবে। এই বিষয়ে যেন ওকে কিছু আক্স করা না হয়। খুশবুর বাবাও কিছু মনে করে না। জামাইয়ের সাথে তো সব ঠিকঠাকই আছে, আর তিনিও তো চেয়েছিলেন মেয়েকে আরো কিছুদিন নিজের কাছে রাখতে। মেয়ে কাছে আছে এতেই উনি খুশি। খুশবু বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে এসব আকাশ কুসুম কল্পনা করছিল। এর মাঝেই পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে পাশে দাঁড়ানো মানুষটিকে এই অসময়ে এখানে দেখে একটু অবাক হলেও মনে মনে ভীষণ খুশি হয়। এই তারা ভরা আকাশের দিকে তাকিয়ে সত্যিই তো মানুষটার কথা ভীষণ মনে পড়েছিল। আইদ খুশবুকে আচমকাই বুকে টেনে নেয়। খুশবু ব্যাপারটাই হকচকিয়ে ওঠে, কারণ এই 1 মাস আইদ ওর থেকে সব সময় দূরত্ব বজায় রেখেছে, এমনকি প্রয়োজন ব্যতীত খুশবুর হাতটাও ধরেনি। আইদ কিছুক্ষণ খুশবুকে ওইভাবে জড়িয়ে ধরে থেকে বলে, আমাকে ভালোবাসা যায় না খুশবু। মাহিরের মতো করে বেশি ভালোবাসতে হবে না আমাকে।
আমার মতো করে একটু ভালোবাসলেই হবে। আইদের কাতর স্বরে শুনে খুশবু থমকে যায়। আই তো কখনো এভাবে বলে না, নিজের অজান্তেই মানুষটিকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে। আইদের জায়গায় অন্য কেউ হাজবেন্ড হলে কি এতটা ভালো হতো? হয়তো এর চেয়েও ভালো হতো, কিন্তু আইদের মতো করে কি ওকে বুঝতে পারতো? ওর মতো কি সাপোর্ট দিত? খুশবু এসব ভেবে আইদকে দু হাতে জড়িয়ে ধরে। খুশবুর মুখে কিছু না বললেও এতে আইদ কিছুটা স্বস্তি পায়। আইদ খুশবুর মুখটা দু হাতে উঁচু করে মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মায়ায় হাত বুলিয়ে গেলে এক হাত রেখে আসছি বলে চলে যেতে ধরলেই খুশবু ওর কোমরের কাছে শার্ট টেনে ধরে। আইদ সেদিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে কি জিজ্ঞেস করলে খুশবু বলে, এত রাতে যাওয়ার দরকার নেই। খুশবু কথাটা বলেই মুখ নামিয়ে নেয়। আইদ হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র 10টা বাজে। আর খুশবু এত রাতে বলছে, ও তো রাত 11টার দিকেও ওরে বাসায় থেকে চলে গেছে। পরক্ষণেই খুশবুর নত মুখে দেখে অধর কোণে বাকিয়ে হেসে বলে, থাকতে বলছো? আবার যদি তোমার উপর জোর খাটিয়ে ফেলি, তুমি তো তখন বাধা দেবে না, পরে কথা শোনাতে ছাড়বে না। আইদের কথা শুনে খুশবু ওর বুকে আস্তে আস্তে থাপা মারতে থাকে। আইদ খুশবুকে টেনে জড়িয়ে নিলে খুশবু আইদের বুকে মুখ গুজে বলে, আপনার তো আমার উপর জোর খাটানোর অধিকার আছেই। তুমি দিচ্ছ সে অধিকার? না দেওয়ার কি আছে? আপনি আমার হাজবেন্ড, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। খুশবুর কথা শুনে আইদ বুঝতে পারে খুশবু ওর প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছে। আইদ খুশবুকে ওইভাবেই ধরেই বলে, এই মেয়ে, আমি না খেয়ে আসছি, তুমি কি আমাকে না খাইয়ে রাখতে চাচ্ছ? আইদের কথা শুনে খুশবু লজ্জা পেয়ে ওকে ছেড়ে দেয়। রুমে আসতে লাগলেই রুমের লাইট জ্বলে ওঠে। খুশবুর রুমে এসে দেখে ওর মা ট্রে ভর্তি করে খাবার এনে টেবিলে রেখেছে। খুশবুকে ভিতরে আসতে দেখে বলে, জামাইকে খেতে দিয়ে দিস, আমি আসছি, কিছু লাগলে বলিস। ওর মা কথাটা বলে বের হয়ে যায়। খুশবু খাবারের ট্রে থেকে খাবারগুলো ঠিকঠাক করছিল, সে সময় পেছন থেকে আইদ ওকে জড়িয়ে ধরে বলে, শাশুড়ি দেখছি জামাইয়ের উপর খুব যত্নশীল। শুধু বৌমার প্রতি ছিল না। খুশবু, একটা মানুষের অতীত টেনে কথা বলা ঠিক না, ভুলে যেও না সে তোমার মা। মা জন্যই মানতে কষ্ট হতো। আমি জানি আম্মু এখন ভেতরে ভেতরে অপরাধ বোধে ভোগে। সে যে তার ভুলটা বুঝতে পেরেছে, এই অনেক। কথাটা বলতে বলতে আইদ খুশবুর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। খুশবু কিছু বুঝে ওঠার আগে রিদান খুশবু বলে দুবার ডেকে ভেতরে এসে অফ হয়ে যায়। আইদ ও সিটকে দূরে সরে যায়। খুশবু তো লজ্জায় শেষ। রিদান জানতো না যে আইদ আসছে, তাই ওভাবে ঢুকে পড়েছে। রিদান ওদের অস্বস্তিটা বুঝতে পেরে বুক সেলফের দিকে এগিয়ে গিয়ে বই খুঁজতে খুঁজতে বলে, আইদ কখন আসছে? রিদান এমন ভাবে কথাটা বলে যেন একটু আগে ওদের তিনজনের মাঝে অস্বস্তিকর কিছুই ঘটেনি। আইদ খুশবুর কাঁচুমাচু মুখ দেখে মুখ টিপে হেসে বলে, এই তো ভাইয়া কিছুক্ষণ। খুশবু, তোর ওই হাফ প্যান্টের বান্ধবী হঠাৎ করে ভালো হয়ে গেল কিভাবে? কেন ভাইয়া, তুমি কি ওর এই ভালো হবাটা মেনে নিতে পারছো না? রিদান বোনকে স্বাভাবিক করার জন্য কথাটা বলে, কিন্তু বোন যে এমন একটা কথা বলবে কে জানতো। রিদান খুশবুর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে ভেঙিয়ে বলে, হ্যাঁ রে, একদম মেনে নিতে পারছি না। একবারে তো হাত পা ছাড়াছড়ি করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। তুই যেভাবে ছোটবেলায় চোখের পানি নাকের পানি এক করে কাঁদাকাদি করতি, আর কিছুটা নাকের পানি খেয়েও নিতে। রিদানের ভেঙানো দেখে আইদ জোরে হেসে ওঠে। খুশবু রেগে ভাইয়ের দিকে ছুটতে ছুটতে বলে, ভাইয়া তুমি আমাকে ভেঙ্গাচ্ছ। খুশবু ধরার আগেই রিদান রুম থেকে বেরিয়ে গেছে। আইদকে হাসতে দেখে খুশবু প্রথমত রেগে গেলেও পরক্ষণে ওর হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আইদ খুশবুকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে ওর দিকে ভুরু নাচিয়ে কি জিজ্ঞেস করলে খুশবু মুচকি হেসে কিছু না বলে আইদকে খেয়ে নিতে বলে। আইদ পেটের উপর বসে বলে, খাইয়ে দাও। খুশবু বিনা শব্দ ব্যয় খাইয়ে দিতে লাগলে আইদ অবাক হয়ে যায়। আইদ বুঝতে পারে খুশবু ওর সাথে স্বাভাবিক হবার চেষ্টা করছে। আইদের খাওয়া শেষ হলে খুশবু প্লেট বাটি রেখে এসে দেখে আইদ শুয়ে পড়েছে। খুশবু দরজাটা দিয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে আইদের পাশ ঘেঁষে শুয়ে পড়ে। আইদ ঠোঁট চেপে হেসে খুশবুকে বুকে টেনে নেয়। খুশবু বলে,
আম্মু কি এখনো আমার উপর রেগে আছে? খুশবুর প্রশ্নে আইত কি বলবে ভেবে পাচ্ছে না। খুশবু তো কখনো এই কথা জিজ্ঞেস করেনি, এতদিন পর এই কথা বলছে, এখনো কি বা জবাব দেবে। খুশবু আইদের থেকে কোনো জবাব না পেয়ে যা বোঝার বুঝে যায়। খুশবুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। খুশবুর চোখের পানি আইদের শার্ট ভেদ করে বুক ভিজিয়ে দিতেই আইদ চমকে ওঠে। কান্নাকাটি করলে কিন্তু যা করতে চাচ্ছি না তাই করে ফেলবো নে। আইদের কথা শুনে খুশবু কান্নার মাঝে হেসে ফেলে। খুশবুকে হাসতে দেখে আইদ শান্তির শ্বাস ফেলে। কিন্তু কয়দিন বা এভাবে এড়িয়ে যাবে? আইদ এসব ভাবতে ভাবতে খুশবুর মাথায় হাত বোলাতে থাকে। কিছুক্ষণ পর বুঝতে পারে খুশবু ঘুমিয়ে পড়েছে। কয়েকদিন পর বিকেলে খুশবু লিভিং রুমে ওর শাশুড়িকে দেখে অবাক হয়। নিজের অবাকতা ভুলে শাশুড়ির উদ্দেশ্যে সালাম দিয়ে বলে, কেমন আছেন আম্মু? মেহরিন পারভিন মনে মনে অপরাধ বোধ ভোগে। মেয়েটা এমন ভাবে কথা বলছে যেন ওনার সাথে কিছুই হয়নি। মেহরিন পারভিন নিজের চোখের জল ছেড়ে বলেন, এতদিন পর আম্মু আসছে জন্য আম্মুকে জিজ্ঞেস করছো সে কেমন আছে? আমার আদরের ছেলেটাকে হারিয়ে আমার মাথা কাজ করে না। কি বলতে কি বলেছি কি করেছি আমি নিজেও জানি না। এই পাগলি মাটাকে পাগল ছাগল ভেবে তাকে মাফ করে দাও। খুশবু ওনার হাত চেপে ধরে বলে, প্লিজ আম্মু, এভাবে বলবেন না। আমি তোমাকে নিতে আসছি, আর কোনো কথা বলবে না, চুপচাপ আমার সাথে বাড়ি ফিরবে। আইত রাতে বাসায় এসে অন্ধকার রুম দেখে লাইট জ্বালিয়ে বিছানার দিকে তাকিয়ে নিজের দৃষ্টি ভ্রম মনে করে পরনের শার্টটা খুলে প্যান্ট খুলতে লাগলে খুশবু চেঁচিয়ে ওঠে। ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করেন। আইত কথাটা শুনে খুশবুর দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের দৃষ্টি ভ্রম মনে করে ওখানেই প্যান্ট চেঞ্জ করতে লাগলে খুশবু এবার অন্যদিকে ঘুরে তাকায়। আইত শুধু একটা শর্টস পরে বিছানার মাঝ বরাবর ঠাস করে শুয়ে পড়ে। আইতকে চোখ বন্ধ করে নিতে দেখে খুশবু অবাক হয়ে যায়। খুশবু রেগে আইতকে ঝাঁকিয়ে বলে, আমাকে এভাবে ইগনোর করার মানে কি? আইত এবার ধরফড়িয়ে উঠে বসে। পরপর চোখ ডলা দিয়ে খুশবুর দিকে তাকিয়ে থাকলে খুশবু বলে, আমি না থাকায় কি ড্রিঙ্ক করে বাসায় আসা ধরছেন? আইত এবার বুঝতে পারে ওর সামনে সত্যিই খুশবু। আইত খুশবুর দুগাল ধরে ঠোঁটে চুমু দিয়ে বলে, দেখো, একদম ড্রিঙ্কস করেনি। আইদের কাজে খুশবু হতভম্ব হয়ে যায়। মুখে বললেই হতো, এভাবে বলতে হবে? খুশবু একটু লজ্জা পেয়ে মাথা নামিয়ে বলে, এতক্ষণ এমন করলেন কেন? আমি তো তোমায় দেখে দৃষ্টিভ্রম ভেবেছিলাম। তার জন্যই এখানেই প্যান্ট চেঞ্জ করতে হবে? বউয়ের সামনেই তো করছি। আইত মুখ টিপে হেসে কথাটা বললে খুশবু ওর দিকে রেগে তাকায়। আইত দাঁত বের করে হেসে বলে, কখন আসছো? বিকেলের দিকে আম্মু নিয়ে আসছে। আজকে অবশেষে টানা 2 বছর পর বন্যা আর রিদানের বিয়ের দিন ছিল। বন্যা আর রিদানকে কোনোভাবে ডিস্টার্ব না করলেও রিদানকে বাসা থেকে ওর বাবা মা এমনকি খুশবুও বিয়ের জন্য চাপ দিতে থাকে। ভাইয়ের এমন ছন্নছাড়া জীবন খুশবু মানতে পারছিল না, এর জন্য বিয়ের জন্য চাপ দেয়। শেষমেশ রিদান নিজেই জানা বিয়ে যখন করতে হবে বন্যাকেই করতে চায়, কারণ ও জানতো বন্যা এখনো ওর অপেক্ষাতেই আছে। ছোটখাটো আয়োজনে বিয়েটা হয়। এর জন্য আইদ খুশবুকে রাতেই বাসায় নিয়ে চলে আসে। তার জন্য খুশবু আইদের উপর রেগে আছে। আইদ রুমে এসে দেখে খুশবু রুমে নেই। আইদ ভাবে খুশবু হয়তো এখনো রেগে আছে। পরক্ষণে ড্রেসিং টেবিলের আয়নার সাথে একটা চিরকুট লাগানো দেখে যাতে লেখা, 2 চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে তোমার প্রেমে হারিয়ে যাওয়া সুখ। আয়েদের ঠোঁটের কোণে বিস্তর হাসি দেখা যায়। খুশবু পিছনে থেকে আইদের পিঠে মাথা ঠেকিয়ে ওকে জড়িয়ে ধরে। আইদ এই 2 বছরে খুশবুকে কখনো ওর প্রতি কোনো রকম অভিযোগ করতে দেয়নি। মাহিদ প্রেমিক হিসেবে যেমন সেরা ছিল, আইদ হাজবেন্ড হিসেবেও অতুলনীয়। খুশবু আইদকে ভালোবাসলেও মাহিদকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি, আর কখনো ভুলতে পারবেও না। কারণ আইদের মাধ্যমেই খুশবু প্রতিটা মুহূর্তে মাহিদকে উপলব্ধি করতে পারে।